মাজারে হামলার ঘটনায় ভোট বানচালের ষড়যন্ত্র দেখছে বিএনপি। কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরবেন তারেক রহমান, নেতৃত্ব দেবেন চক্রান্ত প্রতিরোধে বলছেন নেতারা। ভোলায় নিজ বাড়িতে মাদ্রাসা শিক্ষককে কুপিয়ে হত্যা, দোষীদের দ্রুত গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল, চলছে পুলিশের অভিযান। চট্টগ্রামের হাটহাজারীতে ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ, একজন আটক, ১৪৪ ধারা জারি, পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে সেনাবাহিনী। ডাকসু নির্বাচনের প্রচারণা শেষ হচ্ছে আজ। বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট নিরসনে প্রার্থীদের প্রতিশ্রুতি বাস্তবায়নের পূর্ণ সক্ষমতা নিয়ে সন্দিহান শিক্ষার্থীরা। এবং রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে হবে উচ্চ পর্যায়ের সম্মেলন। ডিসেম্বরে কাতারে আরেকটি বৈঠক, কূটনৈতিক দক্ষতায় প্রত্যাবাসনের পথ হতে পারে সুগম। ভোরের সময়ের সঙ্গে আছি আমি রোজা চৌধুরী। সপ্তাহের মধ্যে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার নেতৃত্বে নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখে দেওয়ার ঘোষণা দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এস.জেড.এম জাহিদ হোসেন। আলাদা অনুষ্ঠানে বিএনপি নেতারা বলেন, মাজার ভাঙা সহ সাম্প্রতিক অস্থিরতার সঙ্গে নির্বাচন বানচালের ষড়যন্ত্রের সম্পর্ক রয়েছে। স্বাভাবিক প্রক্রিয়া চলছে না দেশ। দীর্ঘ ১৭ বছরের নির্বাসন, এর মধ্যেই দেশে গণতন্ত্র ফেরাতে স্বৈরাচার বিরোধী আন্দোলনের নেতৃত্ব দান। ৫ আগস্টের পর থেকেই বিএনপি নেতাকর্মীদের অপেক্ষা কবে ফিরবেন তারেক রহমান। এবার সে অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরবেন তারেক রহমান। তার নেতৃত্বেই নির্বাচন বানচালের ষড়যন্ত্র প্রতিরোধ করবে বিএনপি। শনিবার সকালে মতিঝিলে এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এস.জেড.এম জাহিদ হোসেন। খুব বেশি দিন দূরে না, কয়েক সপ্তাহের মধ্যেই আমরা আমাদের প্রাণপ্রিয় নেতাকে আমরা আমাদের মাঝে ইনশাআল্লাহ আগামী জাতীয় নির্বাচনের বহু আগেই ইনশাআল্লাহ উনি আমাদের মাঝে উপস্থিত থেকে সশরীরে নেতৃত্ব দিবেন। গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে দেখতে দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এ সময় মাজার ভাঙচুর প্রসঙ্গে বলেন, দেশে স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে না। মাজার, তারপর এগুলো সব ভাঙাচুর করা হয়েছে, এগুলো আসলে বিচ্ছিন্ন কিছু না। নির্বাচনটা সামনে রেখে এই ধরনের আরও অনেক কিছু সামনে আপনারা দেখতে পাবেন, যাতে নির্বাচনটা না হয়। একটা শ্রেণীর লোক চাচ্ছে যাতে নির্বাচন না হয়। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সকালে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ মাহফিল করে বিএনপি। এ সময় দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, তৌহিদি জনতার নামে দেশে যে নৈরাজ্য শুরু হয়েছে এর পেছনে আন্তর্জাতিক ষড়যন্ত্র রয়েছে। যে উৎপাত শুরু হয়েছে, এই ধরনের নৈরাজ্য তৈরি হয়েছে, তৌহিদি জনতার নামে কারা এই কাজগুলো করছেন আপনি দেখবেন এদের পিছনে আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে। মাজার ভাঙা, সেখানে লাশ পুড়িয়ে দেওয়ার মতো ঘটনা যেটা গোয়ালন্দে ঘটেছে, এটার আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে তীব্র নিন্দা জানাচ্ছি। বিকেলে আলাদা আলাদা অনুষ্ঠানে সালাউদ্দিন আহমদ ও আমির খসরু বলেন, জনবিচ্ছিন্নরাই পেয়ার পদ্ধতিতে ভোট চায়। সংস্কার কার্যকর করতে কেবল আইন পরিবর্তন নয়, দলগুলোকে বাদ দিতে হবে জবরদস্তিমূলক মনোভাব। শুধুমাত্র আইন কানুন সংবিধান সংস্কারের মধ্য দিয়ে দেশের কার্যকর সংস্কার প্রবর্তন করা যায় না, প্রচলন করা যায় না, যতক্ষণ পর্যন্ত আমাদের মানসিক সংস্কার না হবে। রাজনীতিক চর্চার ক্ষেত্রে যাতে জবরদস্তিমূলক কোনো মনোভাব আমাদের মধ্যে না থাকে। আপনি পিয়ার চান, আরেকজন চায় না। আপনি পিয়ার ছাড়া নির্বাচনে যাবে না, পিয়ার ছাড়া এই ধরনের মন্তব্য তো শেখ হাসিনার মন মানসিকতা। এদিকে জাতীয় পার্টির কার্যালয়ে হামলার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়ে গণমাধ্যমে বিবৃতি পাঠিয়েছে বিএনপি। ভয়ভীতি সৃষ্টি করে কোনো রাজনৈতিক দলের কার্যক্রমকে থামিয়ে দেয়া বহুদলীয় গণতান্ত্রিক নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলেও মনে করে দলটি। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। যারা ডিসেম্বরে নির্বাচন চেয়েছিল এখন তারাই আবার ভোট পেছানোর ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। রাজধানীতে এক অনুষ্ঠানে অভিযোগ করেন তিনি। এদিকে ফ্যাসিবাদ ফেরার চেষ্টা করলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে বলে জানান উপদেষ্টা আদিলুর রহমান খান। ঢাকার বাইরে আলাদা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
শনিবার সকালে রাজধানীতে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের নবনিযুক্ত কর্মকর্তা কর্মচারীদের নবীন বরণ অনুষ্ঠানে যোগ দেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। অনুষ্ঠান শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে সাম্প্রতিক নানা ইস্যুতে প্রতিক্রিয়া জানান তিনি। রাজবাড়ীতে লাশ পোড়ানোর ঘটনা নিন্দনীয় উল্লেখ করে বলেন, মব এবং রাজনৈতিক কর্মসূচির মধ্যে পার্থক্য বুঝতে হবে। যারা ডিসেম্বরে নির্বাচন চেয়েছিল এখন তারাই আবার ভোট পেছানোর ষড়যন্ত্র করছে বলেও মন্তব্য করেন স্থানীয় সরকার উপদেষ্টা। কালকে যেই লাশ পোড়ানোর মতো ঘটনা ঘটেছে এটা অত্যন্ত নিন্দনীয়। কোন কোন অফিসারের আসলে দায় আছে এবং কাদের নিবৃত্ত থাকার কারণে কিংবা দায়িত্ব পালনে অবহেলার কারণে এই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে সেটা আমরা দেখব। যারা ডিসেম্বরে ইলেকশন চেয়েছিল বা বিভিন্ন সময় ইলেকশনের দাবি করেছে তাদের অনেকেই আবার এখন ইলেকশন চাচ্ছে না কিংবা ইলেকশন নির্বাচন পিছানোর নানা ষড়যন্ত্রে জড়িত হচ্ছে। আওয়ামী লীগকে ফিরিয়ে একটা ইনক্লুসিভ ইলেকশন করার পরিকল্পনা তাদের মাথায় ছিল। আদালতে বিচারকের সামনে সাংবাদিকের ওপর হামলার ঘটনা প্রসঙ্গে উপদেষ্টা আসিফ মাহমুদ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেন, এ ধরনের ঘটনা ন্যাক্কারজনক। আদালত যেখানে ন্যায় এবং ইনসাফের একটা জায়গায় সংশ্লিষ্ট যারা কর্তৃপক্ষ আছেন তাদের কঠোর হওয়া প্রয়োজন এবং একই সাথে আইনজীবীদেরও আরও পেশাদারিত্ব এবং প্রফেশনালিজমটা ধরে রাখা প্রয়োজন। এদিন সকালে নাটোরের ভবানীগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করেন শিল্প গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। ফ্যাসিবাদের ষড়যন্ত্র এখনও চলমান বলে সতর্ক করেন তিনি। পরাজিত ফ্যাসিবাদ পরাজিত হয়েছে বলে কেউ যেন মনে না করে যে তারা আর ষড়যন্ত্র করবে না। ষড়যন্ত্র কিন্তু চলমান। ফ্যাসিবাদ ফিরে আসার চেষ্টা করলে প্রতিহত করার হুঁশিয়ারি দেন উপদেষ্টা। তাসনিয়া নিশাত, মিম, সময় সংবাদ। জাতীয় নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলো ইতিবাচক হলেও নানা শর্তের বেড়াজালে দেখা দিয়েছে সংশয়। এনসিপির দাবি, জাতীয় নির্বাচনের আগে নতুন সংবিধান প্রণয়নে লাগবে গণপরিষদ ভোট। জামাত বলছে নির্বাচনের আগে সমাধান হোক গণপরিষদ ইস্যু, যদিও দল দুটির কোনো দাবিরই যৌক্তিকতা দেখছে না বিএনপি, বরং নানা ইস্যু তৈরি করে নির্বাচন পেছানো ও বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্র হিসেবে দেখছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। হাসান ওয়ালির প্রতিবেদন। অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে আর যেন কোনো শাসক স্বৈরাচার হয়ে উঠতে না পারে, এজন্য দাবি ওঠে নতুন সংবিধানের। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার সেই পথে হাঁটেনি। তারা সংবিধান প্রণয়নের পরিবর্তে সংস্কারের পথ বেছে নেয়। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনার মধ্য দিয়ে চূড়ান্ত সংস্কার প্রস্তাবনাও তৈরি করেছে জাতীয় ঐকমত্য কমিশন, যা পরিচিত জুলাই সনদ নামে। ঐকমত্য কমিশনের সংবিধান সংস্কার আলোচনায় তৎপর ছিল এনসিপি, যদিও রাজনীতির মাঠে নতুন সংবিধান নিয়েও সোচ্চার দেখা গেছে দলটিকে। ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন, প্রধান উপদেষ্টার এমন ঘোষণার পর তাদের তরফ থেকে আবারও জোরে সোরে উঠেছে নতুন সংবিধানের দাবি, যা বাস্তবায়নে লাগবে গণপরিষদ নির্বাচন। এই দাবিতে সারা দেশে জনমত তৈরি করছে দলটি। শুরুতে শুধু গণপরিষদের দাবি থাকলেও এনসিপির এখনকার প্রস্তাবনা রাজনৈতিক বোঝাপড়ার মধ্য দিয়ে একই সঙ্গে জাতীয় সংসদ এবং গণপরিষদ নির্বাচনের, যার ব্যাখ্যা দিলেন দলটির এই নেতা। আমাদের পক্ষ থেকে বারবার বলেছি আমরা গণপরিষদ নির্বাচন, বিএনপির পক্ষ থেকে শুধু জাতীয় নির্বাচনের কথা বলা হয়েছে। কিন্তু এটা যদি রাজনৈতিক দলগুলো একটি বোঝাপড়ায় আসতে পারে, সেক্ষেত্রে একটা নির্বাচনকেই দুটির মর্যাদার অনুষ্ঠিত হতে পারে। ঐকমত্য কমিশনে দীর্ঘদিন যে আলাপ আলোচনা হয়েছে, গণপরিষদের বলা চলে যে একটা কাজ কিন্তু এই ঐকমত্য কমিশনের মাধ্যমে এগিয়ে আসছে। গণপরিষদ নিয়ে আলোচনায় বসতে রাজি জামায়াত। দলটির এই নেতা বলছেন, সরকারের প্রতিশ্রুত সুষ্ঠু নির্বাচনের জন্য ভোটের আগেই দাবি দেওয়ার সমাধান চান তারা। গণপরিষদের ব্যাপারে দাবি করি নাই, তবে এগুলো আলোচনা হইতে পারে। আমাদের কথা হলো সমাধান দরকার। সরকার যেভাবে বলেছে, সরকারের প্রধানমন্ত্রী যেভাবে ইতিহাসে সেরা নির্বাচন করব, সেটি আমরা আশা করি। তো সেই জন্য আলোচনা হইতে পারে। গণপরিষদ নির্বাচনে যৌক্তিকতা দেখছে না বিএনপি। এটিকে নির্বাচন পেছানো এবং বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্র হিসেবে দেখছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। গণপরিষদ তখনই হয় যখন কোনো দেশের নতুন করে শাসনতন্ত্র তৈরি করতে হয়। তা আমার শাসনতন্ত্র আছে, তো এগুলো হচ্ছে কুতর্ক, যাতে নির্বাচনটা না হয় এবং যত দেরিতে হবে তত দেরিতে
তত দেশের মধ্যে অরাজকতা বিশৃঙ্খলা সৃষ্টি হবে। 70 সালে নির্বাচনে জয়ী নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে স্বাধীনতার পর 1972 সালে গঠিত হয় দেশের প্রথম এবং একমাত্র গণপরিষদ। 8 মাসের ব্যবধানে যারা প্রণয়ন করে সংবিধান। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনে ক্লিন ইমেজের আওয়ামী লীগ নেতাদের লাঙ্গল মার্কায় মনোনয়ন দেয়া নিয়ে জাতীয় পার্টিতেই মত ভিন্নতা। কো চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তফার ঘোষণাকে তার নিজস্ব বক্তব্য বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি। জানান, দলীয়ভাবে এ ধরনের কোনো সিদ্ধান্ত হয়নি। পতিত সরকারের দোসর আখ্যা দিয়ে জাতীয় পার্টি নিষিদ্ধের দাবির মধ্যেই দলটির কার্যালয়ে অন্তত দুবার হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এর মধ্যেই শনিবার দুপুরে রংপুর মহানগর জাতীয় পার্টি কার্যালয়ে দলটির কো চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তফা ঘোষণা দেন, নির্বাচনে ক্লিন ইমেজের আওয়ামী লীগ নেতাদের নাঙ্গল মার্কায় মনোনয়ন দেয়া হবে। এক্ষেত্রে অগ্রাধিকার পাবে গোপালগঞ্জ ও ফরিদপুর অঞ্চল। আওয়ামী লীগের সমর্থক, সে কোনো তার বিরুদ্ধে কোনো মামলা মোকদ্দমা নাই, সে যদি যোগ্য প্রার্থী আমরা মনে করি, আমরা দেবো না কেন? দেবো, অবশ্যই দেবো। ফরিদপুর, গোপালগঞ্জ, অন্যান্য জেলাগুলো আছে, সেখানে যদি জাতীয় পার্টিকে যোগদান করে কেউ, তাহলে তাকে আমরা মনোনয়ন দেবো। বিকেলে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঈদে মিলাদুন্নবীর আলোচনা সভা ও মিলাদ মাহফিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দলটির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি বলেন, কো চেয়ারম্যান মোস্তফার বক্তব্য তার নিজস্ব, দলীয়ভাবে এমন কোনো সিদ্ধান্ত হয়নি। যারা ডিসকোয়ালিফাইড না কিন্তু ভোট করতে আগ্রহী, সেরকম লোককে ভোটের সুযোগ করে দেয়া, সেই অর্থে আমি বলবো আমাদের বীর সেনা মোস্তাফিজুর রহমান মোস্তফা উনি যে বক্তব্য দিয়েছেন এটি গণতান্ত্রিক, তবে পার্টি এখনও এই ধরনের কোনো সিদ্ধান্ত পরিপূর্ণভাবে এখনও নেয়নি। এ সময় জাতীয় পার্টি কার্যালয়ে হামলার অভিযোগে গণ অধিকার পরিষদকে নিষিদ্ধ করার দাবি আবারও জানান জাপা মহাসচিব। গণ অধিকার পরিষদের নিবন্ধন বাতিলের দাবি জানাচ্ছি। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগের দোসররা জামিনে বের হয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ জাতীয় গণতান্ত্রিক আন্দোলনের। শেখ হাসিনার নির্দেশে নিষিদ্ধ ছাত্রলীগের মাধ্যমে এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজকে হত্যা চেষ্টার প্রতিবাদে আয়োজিত মশাল মিছিলে এ অভিযোগ তোলে দলটি। শনিবার রাতে দলীয় কার্যালয় থেকে মশাল মিছিল নিয়ে মৌচাক মোড় অবরোধ করেন এনডিএমের নেতাকর্মীরা। এ সময় তারা অভিযোগ করেন, শেখ হাসিনার নির্দেশে তাদের দলের নেতা ববি হাজ্জাজকে হত্যা চেষ্টার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে। আসন্ন নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের এসব ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বানও জানান তারা। নির্দেশে মোস্তফা নাজির নিষিদ্ধ ছাত্রলীগের সহসভাপতি তার কর্মী নূর আজকে ববি হাজ্জাজের বাসভবন গুলশান বাসভবনে প্রবেশের চেষ্টা করে। উদ্দেশ্য ছিল দুইটা, তার সাথে সরাসরি দেখা হলে সে সরাসরি হত্যা করতো ছুরিকাঘাত করে, অথবা সেটা সম্ভব না হলে তার গাড়িতে বোমা হামলা করতো। আওয়ামী দোষীদের খুঁজে বের করা হয়। বিএনপির সাথে আমরা যারা একসাথে যুগপৎ আন্দোলন করেছি, সকল দলের সব নেতাকর্মী মিলে আমরা লাগাতার অবস্থান কর্মসূচি দিব। কবর থেকে লাশ তুলে পুড়িয়ে ফেলা কোনোভাবেই সমর্থনযোগ্য নয় বলে মন্তব্য করেছেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। শনিবার বিকেলে বিশ্বনবীর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা ও দোয়া মাহফিলে তিনি আরও বলেন, দেশের রাজনৈতিক নেতাদের এখন আর কেউ বিশ্বাস করে না। কাবা ঘরের আদলে যে ঘরটা তৈরি করা হয়েছে সেটাকে সমতল করা পর্যন্ত আপনারা থাকতে পারতেন, কিন্তু সেটা না করে কবর থেকে লাশ উঠিয়ে সে লাশটাকে পিটিয়ে আবার সেটাকে আগুনে দেয়া, এটা কোনোভাবেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা হতে পারে না। আমরা যদি সত্যিকার অর্থেই বাংলাদেশ এবং বিশ্বের পরিবর্তন চাই, তাহলে রাজনৈতিক নেতৃবৃন্দকে আলামিন হয়ে উঠতে হবে, বিশ্বস্ত হয়ে উঠতে হবে। রাজবাড়ীতে মাজারে হামলা ভাঙচুরের সময় পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধার অভিযোগ এনে মামলা করেছে পুলিশ। এতে প্রায় ৩৫০০ মানুষকে আসামি করা হলেও এখনও গ্রেফতার হয়নি কেউ। এদিকে রাজশাহীর পবায় খানকা শরীফে ভাঙচুরের ঘটনায় আতঙ্ক কাটেনি সেখানকার মানুষের। ভাঙ্গা কাঁচা পাকা ঘর, পড়ে আছে পুড়ে যাওয়া আসবাবপত্রের অংশ, চারপাশে থমথমে পরিস্থিতি। শনিবার সকাল থেকে গোয়ালন্দ ঘাট এলাকায় নুরাল পাগলার মাজারের সামনে ভিড় করেন উৎসুক জনতা। গরু সাইড দিয়ে নিয়ে গেছে, যাবতীয় জিনিস মালপাতি
সম্পূর্ণ নিয়ে গেছে মানুষ, সম্পূর্ণ সবকিছু নিয়ে গেছে, তছনছ করে ভেঙে চুরিয়ে ফেলাইছে। এদিকে নুরাল পাগলার দরবারে পুলিশের উপর হামলায় অজ্ঞাতনামা ৩৫০০ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ। এই ঘটনার সাথে যারা জড়িত, হামলার সাথে যারা জড়িত, তাদেরকে দ্রুত আইনের আওতায় নিয়ে আসার জন্য আমরা বদ্ধপরিকর। শুক্রবার জুমার নামাজের পর নুরাল পাগলার মাজারে তৌহিদি জনতার ব্যানারে বিক্ষোভ হয়। এক পর্যায়ে ভক্তদের সঙ্গে সংঘর্ষে জড়ায় বিক্ষোভকারীরা। এদিকে রাজশাহীর পবায় আজিজ ভান্ডারী খানকা শরীফে ভাঙচুরের ঘটনায় এখনো মামলা হয়নি। আতঙ্কে দিন কাটছে সেখানকার মানুষের। পুলিশের উপস্থিতিতেই হামলার অভিযোগ খানকা সংশ্লিষ্টদের। যেখানে বিচারক এখানে ছিলেন, বিচারক থাকি তারা কিছু করতে পারেননি, সুতরাং আমি কার কাজ বিচার চাবো? তবে পুলিশ বলছে উত্তেজিত মানুষ বেশি থাকায় অল্প জনবল দিয়ে আক্রমণ ঠেকানো যায়নি। সমাজের বেশিরভাগ মানুষ কি চাচ্ছে এটা কিন্তু একটা ম্যাটার। আপনি এটার বাইরে যা পাবেন, আপনিও টিকে থাকতে পারবেন না। আপনি যদি সমাজের বেশিরভাগ মানুষের বাইরে যান, দেখবেন আপনাকে কতক্ষণ আমরা ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মাইজ ভান্ডারী খানকা শরীফে ছিল ৩ দিনের আয়োজন। এর বিরোধিতা করে শুক্রবার জুমার নামাজের পর চলে হামলা। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। নিজ বাড়িতে মাদ্রাসা শিক্ষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ভোলায় শনিবার রাতে মাদ্রাসা শিক্ষক আমিনুল হক নোমানীকে হত্যা করে দুর্বৃত্তরা। জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল করেন বিভিন্ন ইসলামিক দলের নেতাকর্মী ও এলাকাবাসী। কারা কেন খুন করেছে তদন্তে মাঠে নেমেছে পুলিশ। নাসির লিটনের তথ্য ও উৎপল দেবনাথের ছবি নিয়ে রিপোর্ট। নিজ ঘরের ভেতরে দুর্বৃত্তের হামলার শিকার হলেন মাদ্রাসা শিক্ষক আমিনুল হক নোমানী। তার রক্তাক্ত শরীর নিয়ে হাসপাতালে ছুটে যান স্বজন ও প্রতিবেশীরা। শনিবার রাত 9:15টায় ভোলা শহরের উত্তর চরনোয়াবাদে মাদ্রাসা শিক্ষক আমিনুলের ঘরের মধ্যে হঠাৎ একদল দুর্বৃত্ত ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়। এ সময় আমিনুলের চিৎকারে প্রতিবেশী এক নারী সেখানে গিয়ে বাড়ির সামনের গেট ভেতর থেকে বন্ধ দেখে স্থানীয়দের খবর দেন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার এই নৃশংস হত্যাকাণ্ডে আমরা দৃষ্টান্তমূলক বিচার চাই। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই বিভিন্ন ইসলামিক দলের নেতাকর্মী ও এলাকাবাসী হাসপাতালের সামনে থেকে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল বের করে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। আপনারা এখনই যদি কার্যকরী পদক্ষেপ নেন, খুনিরা বেশি দূর যেতে পারেনি। আলেম ওলামা শান্তিপূর্ণ আন্দোলন করতে চায়, কিন্তু প্রশাসনের নীরবতা আমরা কোনোভাবে সহ্য করব না। আমরা তীব্র নিন্দা করছি। 24 ঘন্টার মধ্যে এই খুনিদেরকে গ্রেফতার করতে হবে। ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। তদন্ত সাপেক্ষে আমরা দুষ্কৃতিকারীদেরকে শনাক্তকরণ সহ অন্যান্য কার্যক্রম চলতেছে। আমিনুল হক নোমানী ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসার মুহাদ্দিস ও সদর উপজেলা পরিষদ মসজিদের খতিব ছিলেন। সময় সংবাদ, ভোলা। চট্টগ্রামের হাটহাজারীতে ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে দুপক্ষের মুখোমুখি সংঘর্ষে চট্টগ্রাম খাগড়াছড়ি রাঙামাটি সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এ ঘটনায় আটক করা হয়েছে অভিযুক্তকে। রোববার বিকেল ৩টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে রয়েছে সেনাবাহিনী। শনিবার জশনের জুলুসের ছবি তুলে হাটহাজারী মাদ্রাসাকে ব্যঙ্গ করে স্ট্যাটাস দেয় এক যুবক। এরই জেরে হাটহাজারী মাদ্রাসার সামনে লাঠির সোঁটা নিয়ে সংঘর্ষে জড়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের দুই পক্ষ। এ সময় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে ভাঙচুর করা হয় যানবাহন। সন্ধ্যায় হাটহাজারী থেকে ফটিকছড়ি ফেরার পথে অভিযুক্ত যুবককে আটক করে পুলিশ। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন। এ সময় সব ধরনের সভা সমাবেশ, বিক্ষোভ মিছিল, গণজমায়েত, বিস্ফোরক দ্রব্য, আগ্নেয়াস্ত্র বহন সহ ৫ বা এর বেশি ব্যক্তির একসঙ্গে অবস্থান বা চলাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আপনাদের যারা উদ্ধার হয়নি, আটকা পড়ে আছে, আমি আমার রেসপন্সিবিলিটিতে আপনাদের কাছে এনে পৌঁছায় দিব। এটা আমার কথা, ইনশাআল্লাহ। আমি আপনাদেরই লোক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নানা সমস্যার গোড়ায় রয়েছে আবাসন সংকট।
বিশ্ববিদ্যালয়টিতে অধ্যয়নরত প্রায় 40,000 শিক্ষার্থীর তুলনায় সিটের সংখ্যা মাত্র 18,000। একনেক কর্তৃক 2,800 কোটি টাকার অধিকতর উন্নয়ন প্রকল্পের অনুমোদন পেলেও প্রকল্পটি বাস্তবায়ন করতে লাগবে 5 বছর। তাতেও নিশ্চিত হবে না শতভাগ আবাসন, বাদ রয়ে যাবে বড় একটি অংশ। চিরবিদ্যমান এই সংকটকে মোকাবিলা করার প্রতিশ্রুতি দিয়েছেন ডাকসু নির্বাচনের প্রার্থীরা। তবে প্রতিশ্রুতি ঠিক কতটা বাস্তবায়ন করা সম্ভব তা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। শাবাব ওয়াসির রিপোর্টে বিস্তারিত। আমরা বিশেষ করে মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবথেকে বড় সমস্যা আবাসন সমস্যা দূরীকরণ। প্রথম বর্ষ থেকে প্রত্যেক শিক্ষার্থীর বৈধ সিট নিশ্চিত করা। 1 স্টুডেন্ট 1 সিটের কথা আমরা বলতেছি। পুরনো ভবনগুলোর সংস্কার, সম্প্রসারণ এবং নতুন ভবন নির্মাণ করতে প্রশাসনকে বাধ্য করা। নতুন হল নির্মাণের দ্রুত ব্যবস্থা গ্রহণ, যেন ভর্তির দিন থেকেই প্রতিটি শিক্ষার্থীর জন্য একটি সিট ও একটি পড়ার টেবিল নিশ্চিত করা সম্ভব হবে। এবারের ডাকসু নির্বাচন ঘিরে বারবার উঠে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট। সমস্যা সমাধানে প্রতিশ্রুতি দিয়েছে প্রায় সবকটি প্যানেল। রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে গণরুম গেস্টরুম কালচার বন্ধ হলেও সিট সংকট কাটেনি। 18টি হলে ধারণ ক্ষমতা 18,000 হলেও শিক্ষার্থীদের সংখ্যা প্রায় 40,000। 8 জন থাকতে হচ্ছে একটা রুমের মধ্যে মিনিমাম, তারপরে টেবিল হলো মাত্র 4টা। আবার যদি আমরা পড়াশোনা করার জন্য বাকি 4 জন তো নিচে যাই আমাদের রিডিং রুমে, ওইখানে নাই হলে আবার সিট। তো ওইভাবে পলিটিক্যাল কালচারটা নাই, তারপরেও কেন হচ্ছে একটা রুমে, এই যে একটা রুম, এই রুমে কেন 4 জনের রুমে 8 জন বা 10 জন থাকবে? এক্সট্রা যে কিছু কাজ করবে একাডেমির বাইরে, একাডেমির পড়াশোনাটা করাই তার জন্য কঠিন হয়ে দাঁড়াচ্ছে। ডাকসু নির্বাচনের মধ্যে দিয়ে আসা নেতৃত্ব ঠিক কতটা দূর করতে পারবে আবাসন সংকট তা নিয়ে সন্দিহান শিক্ষার্থীরা। প্রথমে আসলে এটা নিয়ে অনেক কথা বলবে, এখনও কথা বলতেছে, ইশতেহার দিচ্ছে, অনেক কথা বলতেছে, বাট আলটিমেটলি এই সমস্যাটা আসলে বিশ্ববিদ্যালয়ের একদম গোড়ার সমস্যা। ইশতেহার সবাই দিচ্ছে, বাট হচ্ছে আমি সামগ্রিকভাবে কোনো কাজ করতে পারছি কিনা বা শুরু করতে পারছি কিনা, আমার ইনিশিয়েট যে পর্যায়টা, এরকম কোনো একটা কিছু করলে হয়তো আমরা আশ্বস্ত পেতাম। বিভিন্ন প্রার্থীর ইশতেহারে ব্যাপারটি উঠে আসছে, তো এটা আসলে শেষ পর্যন্ত কতটুকু বাস্তবায়ন হতে পারে সেটাই আসলে শেষ পর্যন্ত দেখার বিষয়। হলে হলে ভবন সংখ্যা বৃদ্ধি করে সংকট সামাল দেওয়ার পরিকল্পনা নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এরই মধ্যে 2,840 কোটি টাকার প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক। এতে সিট বাড়বে 7,700টি। তারপরেও আবাসনের বাইরে থাকবে 35% শিক্ষার্থী। কোষাধ্যক্ষ বলছেন, পর্যাপ্ত বরাদ্দের অভাবে আবাসন সমস্যা দ্রুত সমাধান সম্ভব হচ্ছে না। যারা ইলেক্টেড হয়ে আসবেন অবশ্যই তাদের সাথে আমরা একসাথে কাজ করব, করে তারা যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তাদের ভোটারদের কাছে, সেটা যতটুকু পারে আমরা তার সহযোগিতা করব। কিন্তু এখানে একটা বিষয় মনে রাখতে হবে যে আমরা এই আবাসন সমস্যা দূর করার জন্য পুরোপুরি নিয়ন্ত্রণটা আমাদের হাতে নেই, কারণ আমরা অর্থ পাই সরকারের কাছ থেকে। সরকার যদি আমাদেরকে অর্থ বরাদ্দ দেয় তখন আমরা কিছু করতে পারি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নানা সমস্যার আমূলে যে সমস্যাটি, তা হলো শিক্ষার্থীদের আবাসন সংকট। হলে থাকা খাওয়ার প্রতিদিনের লড়াইয়ের মধ্যে থেকে একাডেমিয়ার বাইরে উন্নত শিক্ষা, গবেষণা কিংবা স্কিল ডেভেলপমেন্টে মনোনিবেশ করতে পারছেন না শিক্ষার্থীরা। এই অবস্থা থেকে উত্তরণে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের দীর্ঘমেয়াদী পরিকল্পনা কিংবা আসন্ন ডাকসু নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিরা ঠিক কতটা ভূমিকা রাখতে পারবে সেটি এখন দেখার বিষয়। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শাবাব ওয়াসি, সময় সংবাদ। অধিবেশনের ফাঁকে হতে যাচ্ছে উচ্চ পর্যায়ের সম্মেলন। এছাড়া ডিসেম্বরে কাতারেও হওয়ার কথা রয়েছে আরেকটি বৈঠক। সংকট সমাধানে এসব সম্মেলন থেকে আসতে পারে নানা প্রস্তাবনা। বিশ্লেষকরা বলছেন, কূটনৈতিক দক্ষতা দেখাতে পারলে রোহিঙ্গাদের ফেরানোর পথ সুগম করতে পারে এসব সম্মেলন। ফারুক ভুঁইয়া, রবিনের রিপোর্ট। সাম্যর বছর ঈদের সময় যেন অনার বাড়িতে তাই জাতিসংঘ মহাসচিবকে পাশে রেখে গত রোজায় আত্মবিশ্বাসের সঙ্গে এমন কথা শুনিয়েছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। আরও একটি ঈদ আসতে বাকি আর 6 মাস, কিন্তু এ সময়ের মধ্যে নিজ ভিটেমাটিতে সত্যিই কি ফেরানো যাবে রোহিঙ্গাদের? সম্প্রতি কক্সবাজারে রোহিঙ্গা বিষয়ক অংশীজন সংলাপে নিরাপদ টেকসই প্রত্যাবাসনে 7 দফা প্রস্তাব তুলে ধরেন ডক্টর ইউনূস। বিশ্লেষকরা মনে করেন, বৈশ্বিক নানা ঘটনা প্রবাহে চাপা পড়া রোহিঙ্গা ইস্যুকে আন্তর্জাতিক পরিসরে আবারও জাগিয়ে তুলতে ভূমিকা রাখবে এই 7 দফা। কথা মূলত মোটা দাগে সেই 17-18 সালে 5 দফা, এখন 7 দফা, বেসিক্যালি জিনিসগুলো কাছাকাছি আছে। সমস্যা যেটা হলো যে এখন এই মোবিলাইজেশনটা, লোকগুলো যাওয়ার জন্য আমরা কি করতে পারবো, অথবা যে ভূরাজনীতির কারণে এটা আটকা আছে সেই জায়গাটায় আমরা কোনো
জটটা ছাড়াতে পারলাম কিনা, সেখানে তো কোনো পরিবর্তন লক্ষ্য করছি না। আপাতদৃষ্টিতে মনে হয় যে আমাদের ফরেন পলিসি আগেও যেরকম ছিল কিছুটা সেরকমই। একটি দাবি যেটা বলা হয়েছে রোডম্যাপের ব্যাপারে, এছাড়া বাকিগুলো আমরা অতীতেও শুনেছি। এটাকে একটু বলা যেতে পারে রিইনফোর্স করা। এই বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মহলে আলাপ আলোচনা খুব বেশি হচ্ছিল না, কাজে সেটাকে আবার একটু চাঙ্গা করা। কক্সবাজারে অংশীজন সংলাপের ধারাবাহিকতায় জাতিসংঘের আয়োজনে 30 সেপ্টেম্বর নিউ ইয়র্কে হতে যাচ্ছে রোহিঙ্গা বিষয়ক উচ্চ পর্যায়ের সম্মেলন। আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন, স্বেচ্ছায় নিরাপদ প্রত্যাবাসনের অনুকূল পরিবেশ তৈরি সহ সংকটের সামগ্রিক পর্যালোচনা এই সম্মেলনের লক্ষ্য। এছাড়া ডিসেম্বরে কাতারেও আরেকটি বৈঠক হওয়ার কথা রয়েছে। বিশ্লেষকরা মনে করেন কূটনৈতিক দক্ষতা দেখাতে পারলে উচ্চ পর্যায়ের এইসব সম্মেলন হতে পারে রোহিঙ্গা সংকট সমাধানের বড় সুযোগ। কূটনৈতিকভাবেই এটার সাথে সংযুক্ত থাকা ছাড়া তো আর কোনো অপশন আমাদের জন্য নাই, কাজে সেটা আমাদের চালিয়ে যেতে হবে। আমাদের যারা স্টেক হোল্ডার, যাদের সাথে আমাদের কাজ করা প্রয়োজন, তারা কিভাবে দেখছেন সেটাও তাদের সাথে সংযুক্ত হয়ে বুঝতে চেষ্টা করতে হবে, তবেই আপনি পরিবর্তন আশা করতে পারেন। আন্তর্জাতিক সম্মেলনে রোহিঙ্গারা তাদের নিজেদের কথা বলার কোনো সুযোগ পাবে কিনা এখনো সেটা আমরা জানি না, যদিও আমরা শুনেছি যে সেটার একটা প্রচেষ্টা চলছে। সেটা হলে সেটা অনেকটা নতুনত্ব থাকবে যে তারা নিজেদের দিক থেকে কিছু বক্তব্য উপস্থাপন করতে পারে যে তারা আসলে কিভাবে কি চাচ্ছে। প্রত্যাবাসনটা কিন্তু একটা অংশ। মিয়ানমারের অবস্থার একটা পরিবর্তন হতে হবে যে তারা রোহিঙ্গাদেরকে তাদের নিজেদের নাগরিক হিসেবে গ্রহণ করার জায়গাটা তৈরি হতে হবে। এদিকে গত সপ্তাহে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর সাবেক ও বর্তমান আইন প্রণেতাদের প্ল্যাটফর্ম APHR প্রতিনিধিরা। বৈঠকে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ, চীন ও আসিয়ানভুক্ত দেশগুলোর সমন্বয়ে আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের প্রস্তাব দেন তারা। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। রফতানিমুখী সাবকন্ট্রাক্ট বা ঠিকায় কাজ করা কারখানার উদ্যোক্তাদেরও প্রণোদনা দেওয়ার সুপারিশ করেছে ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন। অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন পেলে 0.3% থেকে 1% পর্যন্ত মিলতে পারে নগদ সহায়তা। রফতানিকারকরা বলছেন, সরকারের এমন উদ্যোগ বাস্তবায়ন হলে রফতানি বাজারে বাড়বে ছোট ও মাঝারি কারখানাগুলোর সক্ষমতা। শুল্ক চাপ মোকাবিলায় সব সম্ভাবনাকে কাজে লাগানোর তাগিদ অর্থনীতিবিদদের। সম্প্রতি মার্কিন বাজারে আরোপিত অতিরিক্ত 37% শুল্ক কয়েক দফার আলোচনায় 20% নামিয়ে এনেছে বাংলাদেশ। এতে প্রতিযোগী দেশের তুলনায় সুবিধাজনক অবস্থায় থাকলেও বেশি শুল্ক পরিশোধের চাপ বেড়েছে ক্রেতাদের ওপর। আমদানিকারকরা তাই ঝুঁকছেন ফাস্ট সেল ব্যবস্থায়। যে প্রতিষ্ঠান পণ্য উৎপাদন করে সেই প্রতিষ্ঠান যা বিক্রি করবে তাই ফাস্ট সেল। এতে সাবকন্ট্রাক্ট বা ঠিকায় কাজ করা কারখানাগুলো ফাস্ট সেলকারী প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত হয়। এতদিন এসব প্রতিষ্ঠানে তৈরি করা পণ্য রপ্তানি করে প্রণোদনা পেত ক্রয়াদেশ পাওয়া প্রতিষ্ঠানগুলো। এবার ক্রয়াদেশ পাওয়া কারখানার পাশাপাশি ফাস্ট সেল করা সাবকন্ট্রাক্ট কারখানার উদ্যোক্তাদেরও 1% হারে প্রণোদনা দেওয়ার সুপারিশ করেছে ট্যারিফ কমিশন, যা অনুমোদনের অপেক্ষায় রয়েছে অর্থ মন্ত্রণালয়ে। মার্কিন ক্রেতা যখন তার একটা সুবিধা পাবে, সে তাহলে অর্ডার প্লেস করবে বেশি, তাহলে আমার কোম্পানিগুলি, আমার রপ্তানিকারকরা বেশি অর্ডার ক্যারি করবে, পাশাপাশি সে এটাকে সাবকন্ট্রাক্ট করে ওখান থেকে ওই ফ্যাক্টরিটাও তাহলে সচল থাকলো, তাহলে বেনিফিটটা দুই দিক থেকেই হলো। উদ্যোক্তারা বলছেন, মার্কিন বাজারকে সামনে রেখে ট্যারিফ কমিশনের করা এই সুপারিশ কার্যকর হলে প্রতিযোগিতা সক্ষমতা বাড়বে ইউরোপ সহ অন্য বাজারেও। যখন চায়না এবং ইন্ডিয়া তাদের প্রোডাক্ট নিয়ে ইউরোপে যাবে, তখন আমরা যে ইউরোপিয়ান মার্কেট সেটা কিন্তু আমরা হারাতে বসবো। যদি সব সাবকন্ট্রাক্ট ফ্যাক্টরির জন্য নীতি সহায়তা এটা 1% হবে নাকি এটা 0.03% হবে, যদি এটা সত্যিকার অর্থ হয়ে থাকে তাহলে এটা আমাদের ব্যবসার জন্য একটা ইতিবাচক। রপ্তানি বাজারে এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবেলায় সম্ভাব্য সব ধরনের নীতি কৌশল দ্রুত কার্যকর করার তাগিদ অর্থনীতিবিদদের। যারা ছোট ছোট কারখানায় তারা তো ফার্স্ট সেলের এই সুযোগটা নিতে পারছে না, সে কারণে এইটা যদি ওই বড় ফার্মের মাধ্যমে এক্সপোর্টের মধ্যে তারা ঢুকে যায়, তাহলেও কিন্তু এই ছোট ছোট ফার্মগুলো কিন্তু গতি পাবে। আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পণ্যের একটা কম্পিটিটিভনেসটা আরো বাড়বে। বর্তমানে তৈরি পোশাক রপ্তানিতে বিশেষ নগদ সহায়তা দেওয়া হয় 0.3%। গত বছরের শুরুতেও এই প্রণোদনার হার ছিল 1%। MS আরেফিন, সময় সংবাদ, ঢাকা। কোনো ব্যাংকের মূলধন 10% কম ও লোকসানে থাকলে শেয়ারধারীদের লভ্যাংশ এবং কর্মকর্তা কর্মচারীদের বোনাস দিতে পারবে না বলে সাফ জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক গভর্নর। বিকেলে রাজধানীতে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
আওয়ামী লীগ সরকারের আমলে ইচ্ছেমতো ঋণের নামে টাকা নিয়ে দেউলিয়া করা হয়েছে অনেক ব্যাংকে। ক্ষতিগ্রস্ত অনেক ব্যাংকের মূলধন নেমেছে 10% নিচে, লস করছে প্রভিশনেও। এসব প্রতিষ্ঠান শেয়ারধারীদের লভ্যাংশ ও কর্মকর্তাদের কোনো বোনাস দিতে পারবে না, এমন নির্দেশনায় যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। শনিবার রাজধানী একটি হোটেলে সেন্টার ফর নন রেসিডেন্স বাংলাদেশি আয়োজিত এক আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এমন নির্দেশনার কথা জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। কোনো বোনাস দেওয়া হবে না কোনো ব্যাংক কর্মকর্তাকে, কারণ ব্যাংক কর্মকর্তারা সুন্দরভাবে তারা বোনাস দিবেন, অথচ ব্যাংক লস করছে। বাংলাদেশ ব্র্যান্ডিং, আসন্ন নির্বাচন, প্রবাসীদের অংশগ্রহণ বিষয়ক সভায় অংশ নেন নবীন প্রবীণ রাজনীতিক, ব্যাংকার সহ অনেকেই। প্রবাসীদের ভোটাধিকার, বিনিয়োগে উৎসাহ প্রদান ও নির্বাচনে আমলাতান্ত্রিকতা নিয়ে সন্দেহ প্রকাশ করেন রাজনীতিকরা। সরকারকে ধন্যবাদ জানাতে হয় যে হাসিনা যেভাবে আমাদের অর্থনীতিকে ভঙ্গুর করেছিল সেই জায়গা থেকে অনেকটা রিকভার করেছে। নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার জন্য আমরা সরকারকে বিভিন্ন সময় বিভিন্নভাবে আহ্বান করেছি। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরের দিনে কিন্তু প্রবাসীরা আরো বেশি নির্বাচন চেয়েছিল বাংলাদেশে, কারণ গত 17 বছরে ইচ্ছা থাকা সত্ত্বেও অনেক প্রবাসী দেশে ফিরতে পারে নাই। দীর্ঘ এক্সপিরিয়েন্স যাদের দেশের বিভিন্ন ক্ষেত্রে দায়িত্ব পালন করেছে, আসলে তাদেরকে দায়িত্ব পালন করতে হবে। বাংলাদেশ ব্র্যান্ডিং এ ভবিষ্যৎ প্রজন্মকে কাজে লাগাতে হবে উল্লেখ করে দক্ষতা বৃদ্ধি, ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান ব্যাংকাররা। আপনারা আপনাদের এজেন্ডাভুক্ত করেন প্রবাসীদেরকে, নির্বাচনী ম্যানিফেস্টোতে প্রবাসীদের ব্যাপারটা উল্লেখ করতে হবে। যারা আনস্কিল যায় ওদেরকে স্কিল করার জন্য যদি আপনি এই রকম 100 জনকে জড়ো করতে পারেন তাহলে আপনি 100 কোটি টাকা পাবেন, এবং আমি মনে করি এনআরবি সেন্টারের নেক্সট টার্গেট তাই হওয়া উচিত। স্বল্প সময় নয়, দীর্ঘমেয়াদে বাংলাদেশের ব্র্যান্ডিং করতে প্রবাসীদেরও কাজে লাগানো ও সুষ্ঠু একটি নির্বাচন করার মধ্য দিয়ে আস্থা ফেরানোর পরামর্শ দেন অংশগ্রহণকারীরা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। কমিউনিকেশন মাফিয়া ও আইসিটি সিন্ডিকেট ভাঙার চেষ্টা চলছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়জ আহমেদ তৈয়ব। শনিবার সিলেট জেলা প্রশাসক কার্যালয়ে মতবিনিময় সভায় কথা বলেন তিনি। ফয়জ আহমদ তৈয়ব আরও বলেন, আগামী 1 মাসের মধ্যে মন্ত্রিপরিষদে তোলা হবে ব্যক্তিগত তথ্য সুরক্ষা আইন। দেশের তথ্য প্রযুক্তি খাতকে এগিয়ে নিতে অন্তর্বর্তী সরকার আন্তরিকভাবে কাজ করছে বলেও জানান তিনি। পলিসি করেছি, এই পলিসির মাধ্যমে আপনারা জানেন যে আওয়ামী লীগ ৩,২৯৯টা লাইসেন্স দিয়েছে। এত অধিক পরিমাণ লাইসেন্স দিয়ে এরা টেলিযোগাযোগ এবং আইসিটি খাতে একটা বিশৃঙ্খলার পরিবেশ তৈরি করেছে, এবং এখানে অনেকগুলো টোল কালেক্টর বা রেন্ট সিকিং প্রতিষ্ঠিত চাঁদাবাজ প্রতিষ্ঠা করেছে। আওয়ামী রেজিমের যে কমিউনিকেশন মাফিয়া এবং যে টেলিযোগাযোগ এবং আইসিটি যে সিন্ডিকেট, এই সিন্ডিকেটটি ভাঙতে পারবো বলে আমি বিশ্বাস করি। আগামী 1 মাসের মধ্যেই আরেকটা আইন ক্যাবিনেটে আসবে, বাংলাদেশে প্রথমবারের মতো পার্সোনাল ডেটা প্রোটেকশন অ্যাক্ট। এই অ্যাক্টটা না থাকার কারণে ইউরোপের বিভিন্ন বড় বড় কোম্পানির সাথে আমাদের সফটওয়্যার কোম্পানিগুলো কাজ করতে পারছে না, কারণ ইউরোপে একটা জেনারেল ডেটা প্রোটেকশন অ্যাক্ট আছে জিডিপিআর। এই জিডিপিআর কমপ্লায়েন্ট না হওয়ার কারণে আমাদের সফটওয়্যার কোম্পানিগুলোর বিকাশ হচ্ছে না। দীর্ঘ 15 বছরে আওয়ামী দুঃশাসন আর লুটপাটের কারণে দেশের জুট মিলগুলো ধ্বংস হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান। শনিবার বিকেলে নরসিংদীর পলাশের খানেপুর বটতলা গ্রামে বিএনপির ও এর অঙ্গ সংগঠনের দলীয় কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি। বাংলাদেশের পাট শিল্প বিগত 15 বছরে কেন ধ্বংস হয়ে গেল? জুট মিলকে লুটপাট করে খেয়ে আওয়ামী স্বৈরাচারী সরকার এবং তাদের দোসররা যারা পলাশকে দখল করেছিল, বেদখল করেছিল, তারা এই প্রত্যেকটি শিল্প প্রতিষ্ঠানকে গ্রাস করেছিল। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকারের পক্ষ থেকে চেষ্টা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার দুপুরে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বহু আলোচিত মেঘনা পাড়ের গোয়াগাছিয়া পুলিশ ক্যাম্প পরিদর্শন শেষে কথা বলেন তিনি। এ সময় একটি পুলিশ ক্যাম্প করা মুন্সিগঞ্জবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি ছিল বলে মন্তব্য করেন তিনি। মুন্সিগঞ্জবাসীদের একটা প্রাণের দাবি ছিল যে এখানে একটা পুলিশ ক্যাম্প করা, পার্মানেন্ট ক্যাম্প করা হয় নাই, বাট সাময়িকভাবে এটা খোলা হয়েছে, হয়তো একসময় পার্মানেন্ট হয়ে যাব। আমরা হলো সরকারের তরফ থেকে এখানে যেন আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে, এই জন্য আমরা আমাদের চেষ্টা করে যাব।
শেখ হাসিনার মতো এই বাংলাদেশে আর কাউকে ফ্যাসিস্ট হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। শনিবার বিকেলে পঞ্চগড় জেলা শহরের কুলি শ্রমিকদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এ সময় তিনি অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে বলেন, ফ্যাসিস্টদের প্রতি নমনীয় আচরণ জনগণের আস্থার সংকট তৈরি করছে। প্রধান বিচারপতি ও কন্টেম্পট অব কোর্টের ঊর্ধ্বে নন বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল ও বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান মোহাম্মদ আসাদুজ্জামান। শনিবার দুপুরে নোয়াখালীতে জেলা আইনজীবী সমিতির এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। মাননীয় প্রধান বিচারপতি মনে রাখবেন, আপনিও কিন্তু কন্টেম্পট অব কোর্টে ঊর্ধ্বে নন। বিচার প্রক্রিয়ায় যদি এমন কোনো ধারণা তৈরি হয় মানুষের মাঝে যে আদালতে গেলে ন্যায় বিচার পাওয়া যাবে না, আদালত মানুষের নির্যাতনকে প্রশ্রয় দেয়, কোন বিচারকের ধরনের আচরণের কারণে যদি বিচার বিভাগের প্রতি মানুষের অনাস্থা তৈরি হয়, তাহলে ওই বিচারকও কিন্তু আদালত অবমাননায় দোষী। দেশে হয়ে গেল যশনে জুলুসের বর্ণাঢ্য র্যালি। বিশ্বনবীর পৃথিবীতে আগমন উপলক্ষে জুলুস পরিণত হয় জনসমুদ্রে। এছাড়া আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে পালিত হয় পবিত্র ঈদ মিলাদুন্নবী। দেশের রাজনৈতিক স্থিতিশীলতার পাশাপাশি বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় রাসূলের আদর্শ অনুসরণের আহ্বান জানান ইসলামী চিন্তাবিদরা। হামদ নাতে মুখর রাজপথ, মুখে রাসূলের শানে দরুদ আর হাতে কালেমা খচিত পতাকা। মহামানবের প্রতি ভালোবাসায় খণ্ড খণ্ড মিছিল নিয়ে লাখো প্রেমীর সমাগম। দেশের জেলা, উপজেলা, শহরের বিভিন্ন পাড়া মহল্লা থেকে শিশু, কিশোর, যুবা, বৃদ্ধ অংশ নেন বিশ্বনবীর পৃথিবীতে আগমন উপলক্ষে যশনে জুলুসের বর্ণাঢ্য র্যালিতে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনাদর্শ এবং শিক্ষা ছড়িয়ে দেয় এই আয়োজনের মূল উদ্দেশ্য জানান নবী প্রেমীরা। নবীর আগমনে আজকে আমাদের মন প্রফুল্ল, আজকে আমরা উজ্জীবিত। এই জন্য আমাদের বাচ্চা কাচ্চা মুরব্বীদের নিয়ে আমরা উদযাপন করি। মানুষকে রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ওনার মেসেজ, বার্তা মানুষের নিকটে পৌঁছে দেওয়ার জন্য আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে পালিত হয় পবিত্র ঈদে মিলাদুন্নবী। দেশের রাজনৈতিক স্থিতিশীলতার পাশাপাশি বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় রাসূলের আদর্শ অনুসরণের আহ্বান জানান ইসলামী চিন্তাবিদরা। এই অশান্ত দেশের মধ্যে যদি শান্তি আনতে হয়, এই দেশকে যদি সোনার দেশ হিসাবে গড়তে হয়, তাহলে একমাত্র রহমতুল লিল আলামিনের আদর্শের আলোকে দেশ ও সমাজ যখন চলবে, তখনই এই দেশটা সকল অশান্তি দূর হবে। সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে সাম্প্রদায়িক দ্বন্দ্ব ভুলে মব, সন্ত্রাস ও জঙ্গিবাদ পরিহার করে আল্লাহ রাসূলের নির্দেশিত পথে পরিচালিত হতে সবার প্রতি আহ্বান জানান ধর্মপ্রাণ মানুষ। সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা, তার জীবনী, তার এই যে জীবনের যে ঘটনাটা আছে, তার জীবনের ঘটনাগুলি নিয়ে আমরা যেন আমাদের জীবনের ভিতরে কাজে লাগাতে পারি, এই আমাদের বার্তা। এছাড়া দিবসটি উপলক্ষে দেশের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে দেশ ও জাতির সুখ, শান্তি, বিশ্ব মুসলিম উম্মাহ উন্নতি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত ও দোয়া করা হয়। রিমু সিদ্দিক। সুপরিস্থিতি এবার ভিন্ন চিত্র দেখাচ্ছে। রাজধানীর বাইরে প্রান্তিক জনপদেও বাড়ছে এডিস মশার দাপট। বিশেষ করে বরিশাল জেলায় শনাক্ত হচ্ছে সবচেয়ে বেশি রোগী। এতে এলাকাগুলোতে বিশেষ নজর দেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। আয়েশা সিদ্দিক সামিয়ার রিপোর্ট। ডেঙ্গু এখন শুধু শহরের সমস্যা নয়, প্রান্তিক জনপদেও বেড়েছে এডিস মশার উপদ্রব। শহরের মতো গ্রামে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় এখানে অল্প বৃষ্টিতেই জমে থাকে পানি, আর সেই জমে থাকা পানি এডিস মশার বংশ বিস্তারের আদর্শ স্থান। বিশেষজ্ঞরা বলছেন, প্রান্তিক পর্যায়ে আক্রান্তের হার শহরের সঙ্গে সম্পৃক্ত। গ্রাম থেকে আসা রোগী শহরে এলে তাকে কামড়ানো মশার মাধ্যমে ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ে। এবছর সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে বরিশাল জেলায়, যা উদ্বেগজনক। পুরোপুরি বলা যাবে না যে এটা একটা শহরের ডিজিজ, এখন কিন্তু আমাদের গ্রামেও হচ্ছে। এটা রিজন হচ্ছে যে আমাদের র্যাপিড আরবানাইজেশন এবং ইন্টারনাল মাইগ্রেশন হয়। আমাদের কিন্তু কমিউনিকেশনের সুবিধা বৃদ্ধি পাওয়াতে এক জায়গা থেকে আরেক জায়গায় লোকজন চলাচল বৃদ্ধি পেয়েছে। তাতে কিন্তু এক জায়গায় যদি ধরুন ঢাকায় যদি কেউ আক্রান্ত হয়ে যায়, সে যদি তার গ্রাম এলাকায় যায়,
তাকে যদি মশা কামড়িয়ে আরেকজনকে কামড়ায়, হি উইল বি ইনফেক্টেড উইথ ডেঙ্গি। চোখ লাল, পেটে পানি আসা সহ এমন লক্ষণ দেখা দিলে দেরি না করে হাসপাতালে নেয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। রোগী হঠাৎ করে প্রলাপ বকা শুরু হয়েছে, আনকনসাস হয়ে যাচ্ছে, তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে, এবং আমি যদি ব্লাড প্রেশার চেক করে দেখি যে তার ব্লাড প্রেশারও ফল করছে, সেগুলো কিন্তু খুবই ওয়ার্নিং সাইন। এইসব ব্যাপারে যথেষ্ট সাথে সাথে আমাদের হসপিটালে ভর্তি হতে হবে। নিয়মিত কীটনাশক ছিটানো, পরিচ্ছন্নতার অভিযান ও দ্রুত রোগী শনাক্তের মাধ্যমে এ রোগ নিয়ন্ত্রণে আনা সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা। দেখছেন ভোরে হওয়া নতুন শুল্ক নিয়ে মারাত্মক জটিলতার সৃষ্টি হয়েছে। বন্দরের সিদ্ধান্ত উপেক্ষা করে এসব অবটক 30 থেকে 63% পর্যন্ত ট্যারিফ আদায় করছে বলে অভিযোগ জানিয়ে মুখোমুখি অবস্থান নিয়েছে বিগডা বিজিএমইএ শিপিং এজেন্ট। জটিলতা নিরসনে নৌপরিবহন মন্ত্রণালয়ে চিঠি দেওয়ার পাশাপাশি স্টেক হোল্ডারদের নিয়ে জরুরি বৈঠকে বসতে যাচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। শাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। 1 সেপ্টেম্বর থেকে কন্টেনার স্টাফিং, গ্রাউন্ড রেন্ট, লিফট অফ লিফট অন, ডকুমেন্টেশন এবং বন্দর থেকে অফডকগামী পরিবহনের নতুন ট্যারিফ কার্যকর করেছে 21টি বেসরকারি অফডক। আর এই নিয়ে শুরু হয়েছে নানামুখী জটিলতা। কোনো রকম আলোচনা ছাড়াই প্রকারভেদে সর্বনিম্ন 30 থেকে 63% পর্যন্ত ট্যারিফ আদায় হচ্ছে বলে অভিযোগ তুলেছেন ব্যবসায়ী নেতারা। এখন 63% যখনই বাড়ায়, তাহলে আলটিমেটলি যে ট্রান্সপোর্টেশন যে কস্ট আছে, সেই কস্টে কিন্তু 50% বেড়ে যাচ্ছে। তাদের উচিত ছিল প্রত্যেকটা স্টেক হোল্ডারের সাথে তাদেরকে আলোচনা করে এই রেটটা বাড়ানো। 2016 সালের আইসিডি নীতিমালা অনুযায়ী শিপার, কনসাইনি, এমএলও, শিপিং এজেন্ট, ফ্রেট ফরওয়ার্ডারের সঙ্গে আলোচনার মাধ্যমে বিগডার ট্যারিফ কার্যকরের বিধান রয়েছে। কিন্তু বিগডা কোনো রকম আলোচনা ছাড়াই এর ট্যারিফ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বলে অভিযোগ পেয়েছে বন্দর। এই অবস্থায় অফডকের ট্যারিফ আদায় বন্ধ রাখতে নৌ পরিবহন মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। একই সঙ্গে জটিলতা নিরসনে বন্দর কর্মকর্তারা 2-1 দিনের মধ্যে স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা বসার সিদ্ধান্ত নিয়েছে। মাননীয় সিনিয়র সচিব বরাবর একটা পত্র দিয়েছি যেন সকল পক্ষকে নিয়ে এই ব্যাপারে আলোচনা করে একটা সমঝোতায় আসে। তবে বেসরকারি অফডক মালিকদের সংগঠন বিগডার দাবি, গত 9 বছরের ট্যারিফ নির্ধারণে কোনো কমিটি গঠন হয়নি, এমনকি এ নিয়ে কোনো কার্যক্রম দৃশ্যমান ছিল না। তাই বন্দরের চিঠি মেনে ট্যারিফ আদায় বন্ধ রাখার যৌক্তিকতা দেখছে না বিগডা। অবশ্য 2021 সালে তেলের মূল্য বেড়ে যাওয়ার অজুহাতে বিগডা 23% হারে ট্যারিফ বাড়িয়েছিল। এবার ট্যারিফ বাড়ানোর ক্ষেত্রে টাকার বিপরীতে মার্কিন ডলারের রেট বেড়ে যাওয়াকে কারণ হিসেবে দাঁড় করানো হয়েছে। শ্রমিক দর বৃদ্ধি, ট্রান্সপোর্টেশন খরচ, তারপর ইনফ্লেশন, বিভিন্ন কারণে ডিপোগুলোকে এক্সপোর্ট কন্টেনার এবং খালি কন্টেনার হ্যান্ডলিংয়ের দর বৃদ্ধি করতে হয়েছে, এবং এই দর বৃদ্ধি যদি কার্যকর না করা যায় তাহলে ডিপোগুলোর পক্ষে অপারেশন চালানো সম্ভবপর হবে না। 1996 সাল থেকে খালি কন্টেনার উঠানামার মাধ্যমে যাত্রা শুরু করা অফডকগুলো বর্তমানে আমদানিকৃত 65 ধরনের পণ্য ডেলিভারি দেওয়ার অনুমতি পেয়েছে। বছরে 7,77,000 রফতানি এবং 2,65,000 আমদানি কন্টেনার হ্যান্ডেলিং করছে বেসরকারি অফডকগুলো। ট্যারিফ বাড়ানোর ক্ষেত্রে যেমন অফডকগুলোকে সব জটিলতা নিরসন করে সহনশীল হতে হবে, তেমনি হতে হবে ব্যবসা বান্ধব, এমনটি বলছেন বন্দর ব্যবহারকারী ব্যবসায়ীরা। চট্টগ্রামের এসআক ডিপো থেকে কমল দে, সময় সংবাদ। ক্রমাগত লোকসান, প্রতিকূল আবহাওয়া সহ নানা সমস্যার কারণে চা শিল্প টিকে থাকবে কিনা তা নিয়ে শঙ্কায় বাগান মালিকরা। চরম আর্থিক সংকট থেকে উত্তরণের পাশাপাশি পরিস্থিতি মোকাবিলা ও অস্তিত্ব টিকিয়ে রাখতে 13 দফা বাস্তবায়নের সরকারের পদক্ষেপ কামনা করছেন তারা। ইকরামুল কবিরের রিপোর্ট, ছবি তুলেছেন দিগেন সিংহ। ক্রমাগত লোকসান, নতুন বিনিয়োগে অনীহা এবং সনাতনী আবাদ পদ্ধতির কারণে চা উৎপাদন না বেড়ে এখন কমতির দিকে। লোকসান গুনতে গুনতে ইতিমধ্যে 9টি বাগানের উৎপাদন বন্ধ হয়ে গেছে। অনাবৃষ্টি ও খরার কারণে পরিস্থিতি আরও অবনতি হচ্ছে। 2020 সাল থেকে সমস্যা মারাত্মক আকার ধারণ করেছে। পরিস্থিতি মোকাবেলায় পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ রয়েছে। আমাদের এই মুহূর্তে আমাদের একটা স্ট্যান্ড পলিসি দরকার বা একটা হেল্প দরকার, যেখান থেকে আমরা অ্যাটলিস্ট দাঁড়াতে পারি বা আমাদের বাগানগুলোকে ঠিকভাবে আপনার চালাতে পারি।
জলবায়ু পরিবর্তনের এই যুগে সম্পূর্ণ প্রকৃতির উপর নির্ভর করে এই শিল্পকে আর টিকিয়ে রাখা সম্ভব হচ্ছে না। তাই বাগানের মালিকেরা সরকারের সহযোগিতা কামনা করেছেন। বর্তমানে চরম আর্থিক সংকট উত্তরণের পাশাপাশি পরিস্থিতি মোকাবেলা ও অস্তিত্ব টিকিয়ে রাখতে চা বাগানের মালিকেরা 13 দফা বাস্তবায়নে সরকারের পদক্ষেপ কামনা করেছেন। যে প্রাইসগুলো আর একটু কনসিডার করা এবং টোটালি পুরো বাংলাদেশ ডিমান্ড অ্যান্ড সাপ্লাই এই দুইটা নিয়ে অবশ্যই গভর্নমেন্ট কাজ করতে হবে। তাড়াতাড়ি অতি দ্রুত এগিয়ে আসতে হবে সরকারকে, নাহলে চা বাগান টিকিয়ে রাখা যাবে না। বাংলাদেশের চা শিল্পের চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে চা বাগান মালিকদের সংগঠন বাংলাদেশীয় চা সংসদ শনিবার সিলেট মত বিনিময় সভার আয়োজন করে। চা শিল্পকে টিকিয়ে রাখা সম্ভব না হলে অন্তত 20 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করেন সংগঠনটি। যদি উত্তরণ না পাই তাহলে তো এই শিল্প আর থাকবে না। এন্টায়ার সাপ্লাই চেনটা যদি আমরা দেখতে চাই তাহলে হয়তো দেখা যাবে যে 20 লক্ষ মানুষ হয়তো এটার সাথে ওতপ্রোতভাবে জড়িত আছে। বাংলাদেশ চা বোর্ড সূত্রে জানা গেছে 170টি বাগানে 2023 সালে দেশে রেকর্ড 10,29,18,000 কেজি চা উৎপাদন হয়। পরের বছর 2024 সালে উৎপাদন 1 কোটি কেজি কমে 9,30,42,000 কেজিতে নেমে আসে। চলতি বছর 10,30,00,000 কেজি চা উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। তবে জুলাই পর্যন্ত লক্ষ্যমাত্রার তুলনায় উৎপাদন অনেক কমেছে। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। উপজেলার একমাত্র সরকারি হাসপাতালে 2 জন চিকিৎসক দিয়ে চলছে স্বাস্থ্যসেবা। এতে চিকিৎসা সেবা নিতে এসে হয়রানির শিকার হচ্ছেন রোগীরা। বিষয়টি স্বীকার করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাও। তবে সিভিল সার্জন বলছেন চিকিৎসক সংকটের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। জাহাঙ্গীর আলমের তথ্য ও আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট। জামালপুরের বকশীগঞ্জের স্বাস্থ্যসেবার একমাত্র ভরসাস্থল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। চিকিৎসক ও জনবল সংকটে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন 7 ইউনিয়ন ও 1টি পৌরসভার বাসিন্দারা। তারা বলছেন 12 জন বিশেষজ্ঞ চিকিৎসক থাকার কথা থাকলেও সেবা দিচ্ছেন মাত্র 2 জন। এতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়। এছাড়া রোগীদের পর্যাপ্ত বসার জায়গাও নেই। চিকিৎসক নেই গাইনি বিভাগ ও অপারেশন থিয়েটারে। এতে রোগী নিয়ে যেতে হচ্ছে জেলা সদর, শেরপুর ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। ডাক্তার কম, গরিব মানুষ কোনো সুবিধা সেবা তেমন পায় না। দূরে দূরে আসিয়ে পয়সা খরচ করে আবার চলে যাই। বলছে যে এখানে চোখের তো কোনো ডাক্তার নাই, অন্য গাইনি বা কিছু ডাক্তারের সংকট আছে। ভালো ডাক্তার আসে সিজারের জন্য, তাহলে আমাদের একটু অনেক সুযোগ সুবিধা হয়, ভালো হইব। বসার মতো কোনো বেঞ্চ অতটা নেই। 4 জন মাত্র আমরা মিডওয়াইফ। এখানে যদি আরো ডাক্তার মিডওয়াইফ দেওয়া আরো ভালো আমরা চিকিৎসা দিতে পারবো। জনবল সংকটের কারণে আমি এখানে আমার যে ওটি হওয়ার কথা অপারেশন থিয়েটারটা ঠিকমতো চালু করতে পারছি না। আরও কিছু ঘাটতি রয়েছে এখানে আমার। তবে সিভিল সার্জন বলছেন জনবল সংকটের বিষয়টি জানানো হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছি যাতে আমাদের আরও চিকিৎসক এখানে পদায়ন করেন, যাতে আমরা এখানে সেবাদান কার্যক্রম সুন্দরভাবে পরিচালনা করতে পারি। বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন গড়ে 400 রোগী বহির্বিভাগে চিকিৎসা সেবা নেন। সময় সংবাদ, জামালপুর। বলাৎকার চেষ্টার অভিযোগে এক মসজিদের ইমামকে গ্রেফতার করা হয়েছে। স্থানীয়রা জানান শনিবার সকালে মাদ্রাসার এক শিশু শিক্ষার্থীকে জোরপূর্বক নিজ কক্ষে নিয়ে যায় আলী হোসেন। এ সময় বলাৎকারের চেষ্টা করলে চিৎকার দিয়ে ঘর থেকে বের হয়ে আসে শিশুটি। তাকে উদ্ধার করে খবর দেওয়া হয় থানায়। পুলিশ এসে আটক করে অভিযুক্তকে। এ ঘটনায় শিশুটির বাবার করা মামলায় গ্রেফতার দেখানো হয় আলী হোসেনকে। সুনামগঞ্জ সদর হাসপাতালের স্টোর রুমে পাওয়া গেল 2.5 কোটি টাকার মেয়াদোত্তীর্ণ ওষুধ, যা নিয়ে চলছে নানামুখী জল্পনা কল্পনা। রোগীরা নিরপেক্ষ তদন্ত ও জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন। বিষয়টি খতিয়ে দেখতে হাসপাতাল কর্তৃপক্ষ ও জেলা প্রশাসন আলাদা কমিটি গঠন করেছে। হিমাদ্রি শেখর ভদ্রের পাঠানো তথ্য ও এবাদুল হক রুজেলের তোলা ছবি নিয়ে রিপোর্ট। সুনামগঞ্জ সদর হাসপাতালের স্টোর রুমে সারি সারি করে সাজিয়ে রাখা কার্টন ও প্যাকেটের লাল সবুজ আবরণের ওষুধের পাতা দেখে বোঝার উপায় নেই এগুলো মেয়াদ উত্তীর্ণ। বিনামূল্যের ওষুধের চালান মেঝেতে পড়েছিল বছরখানেক, এখন এগুলো পরিত্যক্ত বর্জ্যে পরিণত হয়েছে।
হাসপাতালে 2 জন তত্ত্বাবধায়ক ও একজন স্টোর কিপার স্টোর রুমের দায়িত্ব পালন করেন, অথচ কারো চোখেই পড়েনি ওষুধের কার্টুনগুলো। সরকারের 2.5 কোটি টাকা জলে ভেসে গেল, অথচ রোগীরা বঞ্চিত হলো বিনামূল্যের ওষুধ থেকে। প্রত্যেক অর্থ বছরে হাসপাতাল কর্তৃপক্ষ দরপত্রের মাধ্যমে চিকিৎসকের দেয়া চাহিদাপত্রের বিপরীতে কোটি কোটি টাকার মেডিকেল ও সার্জিক্যাল ওষুধ এবং সরঞ্জাম কিনে থাকে। স্বাস্থ্য অধিদপ্তর চাহিদা অনুযায়ী অর্থ বরাদ্দ দেয়। এসএসআর কমিটি ও সার্ভে কমিটি ওষুধ কেনা থেকে গুদামজাতকরণ ও বন্টনের দায়িত্ব পালন করেন। প্রতিটি কমিটির প্রধান থাকেন হাসপাতালের তত্ত্বাবধায়ক। রোগী ও স্থানীয়দের দাবি এর সঠিক তদন্ত করে জড়িতদের শাস্তির আওতায় আনা হোক। আমরা তাদের শাস্তি দাবি করি, যাতে আর ভবিষ্যতে কোনোদিন আমরা জনগণ ভোগান্তির মাঝে পড়ি না। 2.5 কোটি টাকার ঔষধ, তাহলে এতদিন এই ঔষধ এখানে থাকলো কিভাবে? কারা আনলো, কারা রাখলো? এই বিষয়টি পরিষ্কার হওয়া উচিত। বিষয়টি নিয়ে স্টোরের দায়িত্বে থাকা ব্যক্তিরা একে অন্যের ওপর দায় চাপান। তবে হাসপাতাল কর্তৃপক্ষ ও জেলা প্রশাসন আলাদা তদন্ত কমিটি গঠন করেছে। দায়িত্ব এখনো পাইনি, এভাবে আছে। দায়িত্ব না পেলে তো তখন হাসপাতালের স্টোরের বিষয়ে আপনি জানার কথা না। আমরা চেষ্টা করতে দ্রুত, যদি আনসার আমরা 10 জন আনতে পারি, তার 3 শিফটে কাজ করে, তাহলে আমাদের এই যে নিরাপত্তার কাজটা বাড়বে। বরাদ্দপত্রের সাথে মিলিয়ে দেখে এন্ট্রি করার কথা, এটা যদি ওনারা না করে এবং বরাদ্দপত্র যদি থাকে, তার মানে অবশ্যই এখানে কোনো একটা এন্ড থেকে এক ধরনের অনিয়ম হয়েছে। এদিকে গত 26 মে সদর হাসপাতালে দুদকের অভিযানে বিভিন্ন সময়ে বরাদ্দকৃত সরকারি ওষুধ ছাড়াও বিভিন্ন পণ্য ও টেন্ডারের মাধ্যমে ওষুধ কেনার কোনো ডকুমেন্টস পাওয়া যায়নি। এ ঘটনায় সাবেক স্টোর কিপার সোলেমান আহমদ ও হিসাব রক্ষক সমীরুল ইসলামের বিরুদ্ধে সদর মডেল থানায় সাধারণ ডায়েরি করা হয়। সময় সংবাদ, সুনামগঞ্জ। ভোরের সময় এ ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে সঙ্গে থাকবেন কাজল আব্দুল্লাহ। ধন্যবাদ। পরবর্তী সংবাদগুলো নিয়ে ফিরছি কিছুক্ষণ পরে। দেখছেন ভোরের সময়, সঙ্গে থাকুন। বাড়ছে পানিতে ডুবে শিশু মৃত্যুর হার। এর জন্য অভিভাবকদের অসচেতনতাকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা। তবে গ্রামীণ পর্যায়ে শিশু নিরাপত্তায় গত 2 বছর ধরে জেলার 3 উপজেলায় 500 শিশু যত্ন কেন্দ্র কাজ করলেও নেই তেমন প্রচারণা। আলপনা বেগমের তথ্য ও আবু সুফিয়ানের তোলা ছবিতে রিপোর্ট। হাওর অধ্যুষিত জেলা নেত্রকোনা। পানিতে ডুবে মৃত্যুর হার তুলনামূলক বেশি এই জনপদে। শুধু সরকারি হিসেবেই গত জানুয়ারি থেকে জুন পর্যন্ত 50 জন পানিতে ডুবে মারা যাওয়ার তথ্য রয়েছে। তারপরও এর প্রতিরোধে নেই কোনো সচেতনতা। তবে শিশুদের নিরাপত্তায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের শিশু একাডেমির অধীনে সমাজভিত্তিক সমন্বিত শিশু যত্ন কেন্দ্রের কার্যক্রম চলমান হাওড়াঞ্চলে। এর মাধ্যমে শিশুর প্রারম্ভিক বিকাশ ও সুরক্ষা এবং সাঁতার সুবিধা প্রদান প্রকল্প বাস্তবায়ন করছে আদিবাসী উন্নয়ন সংস্থা নামের একটি এনজিও। জেলার দুর্গাপুর, মোহনগঞ্জ ও মদন উপজেলায় অন্তত 500টি শিশু যত্ন কেন্দ্র রয়েছে। তবে স্থানীয়দের অভিযোগ, কাগজে কলমে শিশু যত্ন কেন্দ্রের ব্যাপকতা থাকলেও অনেকেই জানেন না বিষয়টি। মোহনগঞ্জের টেঙ্গাপাড়া সহ বেশ কিছু এলাকায় অস্তিত্বই খুঁজে পাওয়া যায়নি এসব কেন্দ্রের। এখানে তো এরকম কোনো সংস্থা নাই, এখানে আমি দেই না, করতে পারতাম না, আমার জানা নাই জিনিসটা। এখানে থাকলে হচ্ছে কি পানিতে ডুবার যে আশঙ্কাটা এটাও থাকে না। শিশুরা উল্টাপাল্টা দৌড়াদৌড়ি করতে পারতেছে না, যত্ন কেন্দ্রে আছে, মা বাবা নিশ্চিন্তে থাকতে পারতেছে আর কি। এই যে 500 শিশু যত্ন কেন্দ্র করলো, এইগুলি অনেকেই জানে না। এইটা জানার জন্য স্থানীয় প্রশাসন, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন যদি ব্যবস্থা না নেয়, তাহলে এই মৃত্যুর হারটা প্রতিদিনই বাড়বে। তবে বাস্তবায়নকারী এনজিও প্রতিনিধিদের দাবি, অভিভাবক সমাবেশ সহ স্থানীয়দের নিয়ে প্রতিনিয়ত সচেতনতামূলক সভা হচ্ছে। আর বন্ধ কেন্দ্র ও কার্যক্রম সম্পর্কে নিয়মিত মনিটরিং করার আশ্বাস শিশু একাডেমি কর্মকর্তার। চলমান প্রক্রিয়া 25টা শিশু সার্ভে করতে হয়, জায়গাতে গিয়ে দেখতে হয়, তারপর আমাদের কেন্দ্রটা দিতে হয়। তো ক্রিটিক্যালি পড়ে যায়, এই হেতু আমাদের একটু সময় লাগে। কেন্দ্রে এখন মনিটরিং করি নাই, এটা মনিটরিং করার পরে হয়তো বিস্তারিত আমি বলতে পারবো যে এখানে কম কেন, বাচ্চা উপস্থিতি নাই কেন। জেলায় মোট 500টি শিশু যত্ন কেন্দ্রের মধ্যে দুর্গাপুরে 165টি, মোহনগঞ্জে 164টি ও মদনে 171টি। এর মধ্যে 15টি বন্ধ। সময় সংবাদ, নেত্রকোনা। ব্রাহ্মণবাড়িয়ায় বিলের পানিতে ডুবে 2 শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে বাঞ্ছারামপুর উপজেলার চর মরিচাকান্দি গ্রামে ঘটনা ঘটে। পুলিশ জানায়, স্কুল থেকে এসে বিলের পানিতে গোসল করতে যায় মামাতো ফুফাতো বোন নিঝুম ও চাঁদনি।
সাঁতার না জানায় তারা এক পর্যায়ে পানিতে তলিয়ে যায়। পরে গ্রামের এক নারী গোসল করতে এসে বিলের পানিতে নামলে তার পায়ে তাদের শরীরে ধাক্কা লাগে। এ সময় স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। গোপালগঞ্জে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। স্বজনরা জানান, শনিবার দুপুরে সদর উপজেলার বলাইখ ঈদ গ্রামে বাড়ির পাশে খেলার সময় পুকুরে পড়ে যায় 3 বছরের শিশু রায়ান শেখ। খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় তাকে দেখতে পান স্থানীয়রা। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। নাটোরের আত্রাই নদীতে গোসলে নেমে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, শনিবার দুপুরে সিংড়া পৌর এলাকায় গোডাউন ঘাটে মামাতো ভাইয়ের সঙ্গে আত্রাই নদীতে গোসল করতে নামেন কৌশিক। সাঁতার না জানায় পানিতে ডুবে যান তিনি। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে 3 ঘন্টা পর মরদেহ উদ্ধার করে ডুবুরি দল। মৃত কৌশিক কুমার সাহা রাজশাহী কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র এবং রাজশাহী মহানগরীর শাহ মাকদুম থানা এলাকার স্বপন কুমার সাহার পুত্র। হবিগঞ্জে প্রতি বছরই চাহিদা মতো ধান উৎপাদন হচ্ছে না, অথচ জেলায় প্রায় 12,000 হেক্টর জমি অনাবাদি পড়ে আছে। উৎপাদন খরচ বেশি, বাজারে ধানের দাম কম ও প্রবাসীদের জমি অব্যবহৃত রাখা সহ নানা কারণে এমন পরিস্থিতি। তবে কৃষি বিভাগ বলছে, পতিত জমি আবাদে আনতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। রাশেদ আহমদ খানের তথ্য ও ছবিতে রিপোর্ট। হবিগঞ্জে উর্বর মাটি আর অনুকূল আবহাওয়া থাকা সত্ত্বেও হচ্ছে না কাঙ্ক্ষিত ফসল উৎপাদন। জেলার বিভিন্ন এলাকায় পড়ে আছে 12,000 হেক্টর অনাবাদি জমি। কৃষকরা বলছেন, উৎপাদন খরচ দিন দিন বাড়লেও বাজারে ধানের দাম তুলনামূলক কম। এতে লোকসানের ঝুঁকি থাকায় অনেকেই ধান আবাদে অনীহা প্রকাশ করছেন। এদিকে জেলার বিপুল পরিমাণ জমির মালিক প্রবাসে থাকায় আবাদ হচ্ছে না। আর্থিক সক্ষমতা থাকায় জমিগুলো কিনে রেখেও তারা কাজে লাগাচ্ছেন না। এতে কৃষি সম্ভাবনা থাকা সত্ত্বেও ধান উৎপাদনে পিছিয়ে পড়ছে এই জনপদ। জমির কারণে আমরা জমিনের ফসলের দাম পাই না। বীজের দাম বেশি, সারের দাম বেশি। 7,000 8,000 টাকা এক কেয়ার জায়গা। গরিব যারা আছে এরা কিন্তু আইনা মানে এটার মধ্যে কোনো ফায়দা হয় না। অনেক মানুষ বিদেশ থাকে, ও কারণে জমি কল ফাঁকা থাকে। তবে কৃষি বিভাগ বলছে, পতিত জমি আবাদে আনতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রণোদনা, আধুনিক প্রযুক্তি ও সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে কৃষকদের উদ্বুদ্ধ করার চেষ্টা চলছে। আর যে বর্গা চাষি যারা আছে, যারা বর্গা চাষ করে তাদের সাথে ওই মালিকের যদি আপনি মনে করেন যে একটা উইন উইন সিচুয়েশন সৃষ্টি করা যায় এবং নির্দিষ্ট শর্তের ভিত্তিতে আবাদ করবে, এরকম একটা সেটেলমেন্টে যদি আমরা যে বন্দোবস্তের ব্যবস্থা করতে পারি, 2, 4, 5 বছর বা 7 বছরের মধ্যে আমরা এই অনাবাদী পতিত জমিগুলোকে আবাদের আওতায় নিয়ে আসতে পারবো। জেলায় এবছর 1,23,847 হেক্টর জমিতে বোরো ধানের চাষাবাদ হয়েছে। সময় সংবাদ, হবিগঞ্জ। ময়মনসিংহে পাইকারি বাজারে বেশিরভাগ সবজির দাম প্রকারভেদে 5 থেকে 20 টাকা পর্যন্ত বেড়েছে। বিস্তারিত জানাতে এই মুহূর্তে নগরীর মেছুয়া বাজারে আছেন সহকর্মী ওবায়দুল হক। সরাসরি যাচ্ছে তার কাছে। ময়মনসিংহে বেশ চড়া দামে বিক্রি হচ্ছে প্রায় সব ধরনের সবজি। প্রতি প্রকারভেদে বিভিন্ন সবজির দাম কিন্তু সপ্তাহ ব্যবধানে 5 থেকে 20 টাকা পর্যন্ত বেড়েছে। আমি এখন আছি ময়মনসিংহ নগরীর সবচেয়ে বড় যে পাইকারি বাজার, সেই মেছুয়া বাজারে। এখানে ভোর রাত থেকে কিন্তু ব্যাপক কর্মযজ্ঞ চলছে। ভোরের আলো ফোটার সাথে সাথেই পাইকারি এবং খুচরা বিক্রেতাদের এক ধরনের ব্যাপক ব্যস্ততা এখানে চলছে। মূলত ময়মনসিংহ নগরের বিভিন্ন যে খুচরা বাজারগুলো রয়েছে, সেই বাজারগুলো থেকে যারা খুচরা বিক্রেতা তারা এখানে এসেছেন এই পাইকারি সবজি কিনে নেওয়ার জন্য। পাশাপাশি যারা ভ্যানে করে আসলে বিভিন্ন এলাকায় সবজি বিক্রি করেন, তারা এখান থেকে সবজি কিনে নিয়ে যাচ্ছেন। আমি যদি একটু দামের কথা একটু আগেই বলছিলাম যে 5 থেকে 20 টাকা পর্যন্ত বেড়েছে প্রকারভেদে বিভিন্ন সবজি। করলা 70 টাকা থেকে এই সপ্তাহে বেড়ে দাঁড়িয়েছে 80 টাকায়। পটল যেটা 45 টাকা আজকে বিক্রি হচ্ছে 50 টাকায়। এরপরে 60 টাকায় বিক্রি হচ্ছে আজ। বেগুন বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকায়, যেটি গত সপ্তাহে ছিল 45 টাকা।
ধুন্দল বিক্রি হচ্ছে 40 টাকা, লাউ বিক্রি হচ্ছে 40 টাকা, মিষ্টি লাউ বিক্রি হচ্ছে 35 টাকা, 33 টাকা। এই চারটি পণ্য স্থিতিশীল রয়েছে। তবে বরবটি কিন্তু 20 টাকা বেড়ে হয়েছে 60 থেকে 80 টাকা। পাশাপাশি চারটি পণ্য কিন্তু 100 টাকা ছাড়িয়ে গেছে, যেমন বলি গাজর 90 থেকে 100 টাকা কেজি হয়েছে, এবং টমেটো 100 থেকে 110 টাকা হয়েছে। পাশাপাশি কাঁচামরিচ কিন্তু গত এক সপ্তাহ ধরেই বিক্রি হচ্ছে 150 থেকে 160 টাকা। আজকে নতুন আরেকটি পণ্য যুক্ত হয়েছে, শিম, আগাম শিম, সেটি আজকে বিক্রি হচ্ছে 150 টাকা কেজি, যেটি গতকালকেও বিক্রি হয়েছে 130 টাকায়। তো মোটামুটি বলা যায় যে সবগুলো পণ্যর দামই বেড়েছে। পাশাপাশি 20 টাকা পণ্য 20 টাকা দাম বেড়েছে ঢেঁড়সের, যেটি 60 টাকা থেকে হয়েছে 80 টাকায়। মোটামুটি বলা হলে যে সবগুলো পণ্যের দামই কিন্তু বেড়েছে। এতে এইগুলো সবগুলো কিন্তু পাইকারি দাম, যেটি খুচরা বাজারে প্রভাব পড়বে, যেটি আরও 10 থেকে 20 টাকা এখান থেকে খুচরা বাজারে আরও বেশি বেড়ে যাবে। এই সব কিছু মিলিয়ে দাম বৃদ্ধির কারণে আসলে মানুষের যে নাভিশ্বাস সেটি কিন্তু ক্রমেই বাড়ছে। তারা বলছেন যে এই মনিটরিং আসলে আরও বেশি জোরদার করার জন্য, যাতে করে এই বাজার ব্যবস্থাপনা সঠিক থাকে। এই ছিল ময়মনসিংহের মেছুয়া বাজার থেকে আমার কাছে থাকা সবশেষ খবর। এতক্ষণ সরাসরি ছিলাম ময়মনসিংহে। যা ইসরায়েলি আগ্রাসনে উপত্যকাটির প্রায় 90% এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। নিশ্চিহ্ন হয়ে গেছে প্রায় 2700 পরিবার। গত একদিনে গাজা ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন আরও 58 জন ফিলিস্তিনি। ওয়াশিংটন হামাসের সঙ্গে গঠনমূলক আলোচনা চালিয়ে যাচ্ছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন আগ্রাসনের অংশ হিসেবে গাজা সিটির একের পর এক টাওয়ার ব্লক ধ্বংস করছে ইসরায়েলি সেনারা। মুস্তাহা টাওয়ারের পর স্থানীয় সময় শনিবার উড়িয়ে দেওয়া হয়েছে আল সুসি আবাসিক টাওয়ার। আর এই ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ করে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী কাটস এই ধ্বংসাত্মক কার্যক্রম চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন। তেল আবিবের দাবি ভবনগুলো হামাসের নজরদারির কাজে ব্যবহৃত হচ্ছিল, যদিও তারা কোনো প্রমাণ দেখাতে পারেনি। গুড়িয়ে দেয়া ভবনের ধ্বংসস্তূপের ইট পাথরে ফিলিস্তিনিদের রক্তের দাগ। সেই ধ্বংসস্তূপ সরিয়ে স্বজনরা খুঁজে বেড়াচ্ছেন প্রিয়জনদের। শনিবারও উপত্যকাটিতে ইসরায়েলি বাহিনীর হামলায় বেশ কয়েকজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে অনেকেই ত্রাণের লাইনে দাঁড়িয়ে থাকা ক্ষুধার্ত ফিলিস্তিনি ছিলেন। গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েলের তথাকথিত সেফ জোন বা নিরাপদ অঞ্চলের ফাঁদে পা না দেওয়ার বিষয়ে সতর্ক করেছে। জানানো হয় পরিবারগুলোকে জোরপূর্বক উচ্ছেদ করে এই সেফ জোনে আনা হয়, পরে আবার সেই নিরাপদ এলাকাগুলো বারবার বোমায় বিধ্বস্ত হয়েছে। 2 বছরেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলি বোমা বর্ষণে গাজার প্রায় 90% কাঠামো ধ্বংস হয়ে গেছে। ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে $6,800 কোটি। ধ্বংস হয়েছে 38টি হাসপাতাল, 833টি মসজিদ এবং 1.5 শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের গণহত্যায় এখন পর্যন্ত 2700টি পরিবার নিশ্চিহ্ন হয়ে গেছে, অর্থাৎ এসব পরিবারের কেউই বেঁচে নেই। শিশু মৃত্যুর চিত্র ভয়াবহ। সেভ দ্য চিলড্রেনের হিসাবে প্রায় 23 মাস ধরে প্রতি ঘন্টায় অন্তত এক শিশু নিহত হয়েছে। ইউনিসেফ জানায় শুধু আগস্টেই 15,000-এর বেশি শিশু অপুষ্টিতে ভুগছে। এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ওয়াশিংটন হামাসের সঙ্গে গঠনমূলক আলোচনা চালিয়ে যাচ্ছে। তিনি দাবি করেছেন হামাসের কাছে থাকা জীবিত জিম্মিদের সংখ্যা হয়তো আরও কমে গেছে। তিনি সতর্ক করে বলেন, জিম্মিদের মুক্তি না দিলে পরিস্থিতি হবে ভয়াবহ ও অস্থির। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। একই দিনে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের বড় শহরগুলোতে বিক্ষোভের ঢল। লন্ডনে প্যালেস্টাইন অ্যাকশন নিষিদ্ধ করার প্রতিবাদে গ্রেফতার হয়েছেন 425 জন। ওয়াশিংটন ডিসি ও শিকাগোতে আবার প্রেসিডেন্ট ট্রাম্পের সামরিক বাহিনী মোতায়েন ও অভিবাসন বিরোধী পদক্ষেপের বিরুদ্ধে সরব হয়েছেন হাজারো মানুষ। গ্রিসের সরকার বিরোধী অর্থনৈতিক বিক্ষোভ আর ট্রেন দুর্ঘটনার বিচার বন্ধ হওয়ার ইস্যুতেও উত্তাল রাজপথ।
লন্ডনে ডিফেন্ড আওয়ার জুরিস শীর্ষক সমাবেশে নামেন শত শত মানুষ। তারা সরকারের নিষেধাজ্ঞা সত্ত্বেও প্যালেস্টাইন অ্যাকশনের পক্ষে ও ইসরায়েল বিরোধী স্লোগান দিলে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেফতার করা হয় কয়েকশো সদস্যকে। কয়েক সপ্তাহে এভাবে শত শত সমর্থক আটক হয়েছেন, যাদের অনেকে ষাটোর্ধ্ব। সংগঠনটি মূলত গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে আন্দোলন করে থাকে। মানবাধিকার সংস্থাগুলো বলছে সরকারের এই নিষেধাজ্ঞা মত প্রকাশের স্বাধীনতাকে দমন করছে। যারা জীবনে কোনো বিক্ষোভে নামেননি তারাও এখন বিবেকের টানে ভাবছেন, আমি আর সোফায় বসে বসে এই ভয়াবহতা দেখে কিছু না করে থাকতে পারি না। প্রতিবন্ধী, মধ্যবয়সী ও প্রবীণদের গ্রেফতার করা হচ্ছে। তাদের অপরাধ, তারা শিশু হত্যার বিরোধিতা করছেন। একই দিন ওয়াশিংটন ডিসিতে উই আর অল ডিসি শীর্ষক মিছিলে হাজারো মানুষ ট্রাম্প প্রশাসনের ন্যাশনাল গার্ড মোতায়েনের বিরোধিতা করেন। গত মাসে রাজধানীর পুলিশ বাহিনীকে সরাসরি ফেডারেল নিয়ন্ত্রণে এনে রাস্তায় নামানো হয় সেনা ও অভিবাসন কর্মকর্তাদের। অথচ সরকারি তথ্য বলছে শহরে 2024 সালে সহিংস অপরাধ 3 দশকের মধ্যে সবচেয়ে কম ছিল। এর মধ্যেই সেনা উপস্থিতি বন্ধ করতে আদালতের দ্বারস্থ হয়েছেন ডিসির অ্যাটর্নি জেনারেল। আমাদের শাসন আছে, আমরা নিজেরাই সমস্যার সমাধান করতে পারবো। ন্যাশনাল গার্ড বা প্রেসিডেন্ট এসে আমাদের কি করতে হবে তা বলার দরকার নেই। আমরা মোটামুটি ভালোভাবেই সামলাচ্ছি, হয়তো নিখুঁত নয়, কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প আর ন্যাশনাল গার্ড প্রয়োজন নেই। শিকাগোতে নৌঘাটির সামনে ট্রাম্পের অভিবাসী বিরোধী অভিযানের বিরুদ্ধে বিক্ষোভ করেন স্থানীয়রা। মার্কিন প্রেসিডেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট দিয়ে অভিবাসীদের বিরুদ্ধে অভিযানের ইঙ্গিত দেন, যা আতঙ্ক সৃষ্টি করেছে শহরে। এর মধ্যে মেক্সিকোর উৎসবগুলোতেও পড়েছে প্রভাব। কেউ কেউ বাতিল করছেন অনুষ্ঠান। গ্রিসের অ্যাথেন্সে পার্লামেন্টের বাইরে টেম্পি ট্রেন দুর্ঘটনার তদন্ত হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় ক্ষুব্ধ পরিবারগুলো ন্যায় বিচার দাবি করেছেন। অন্যদিকে গ্রিসের থেসালোনিকিতে প্রধানমন্ত্রী মিৎসোটাকিস 160 কোটি ইউরোর কর সংস্কার পরিকল্পনা ঘোষণা করলেও শ্রমিক সংগঠনগুলো সরকার বিরোধী মিছিল করছে। সাম্প্রতিক জরিপে শাসক নিউ ডেমোক্রেসি পার্টির জনপ্রিয়তা নেমে এসেছে অর্ধেকের নিচে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। এবার স্যাটেলাইট চিত্রে ধরা পড়েছে ইসরায়েলের নতুন পারমাণবিক অবকাঠামো। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, পারমাণবিক বিস্তার নিয়ে পশ্চিমা আতঙ্ক আসলে ফাঁকা বুলি ছাড়া কিছুই নয়। ইসরায়েলের অস্ত্র ভাণ্ডারের সম্প্রসারণ নিয়ে পশ্চিমা নীরবতার তীব্র সমালোচনা করেন তিনি। একদিকে যখন ইরানের পরমাণু কর্মসূচির জেরে দেশটির ওপর নিষেধাজ্ঞা পুনর্বহালে মরিয়া জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্য, অন্যদিকে তখন স্যাটেলাইট চিত্রে ধরা পড়েছে ইসরায়েলের নতুন পারমাণবিক অবকাঠামো। এতে চটেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্টে তিনি অভিযোগ করে লেখেন, পশ্চিমাদের কাছে আসল উদ্বেগ কোনো দেশের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি নয়, বরং কে বৈজ্ঞানিকভাবে এগোচ্ছে সেটি। গণহত্যার মিত্র ইসরায়েলের পরমাণু অস্ত্র ভাণ্ডারের সম্প্রসারণ নিয়ে পশ্চিমা নীরবতা তাদের অস্ত্র বিস্তার রোধ অবস্থানকে সম্পূর্ণ অবিশ্বাস্য করে তুলেছে বলেও জানান তিনি। সম্প্রতি স্যাটেলাইট চিত্রে ইসরায়েলের দিমোনা শহরের কাছে সিমন পেরেস নেগেভ নিউক্লিয়ার রিসার্চ সেন্টারে বিশাল নতুন অবকাঠামো নির্মাণ ধরা পড়েছে। 7 জন আন্তর্জাতিক বিশেষজ্ঞের মূল্যায়নে নিশ্চিত হওয়া গেছে কাজটি ইসরায়েলের পরমাণু কর্মসূচির সঙ্গে সরাসরি যুক্ত। কেউ এটিকে নতুন হেভি ওয়াটার রিয়্যাক্ট বলে মনে করছেন, আবার কেউ বলছেন এটি অস্ত্র সংযোজন কারখানা হতে পারে। তবে এ বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি তেল আবিব। এ অবস্থায় তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। পাশাপাশি ইউরোপের বেআইনি পদক্ষেপ বন্ধের দাবি জানান তিনি। গ্রিস, স্লোভেনিয়া ও পশ্চিম আফ্রিকার দেশ সিয়েরা লিওনের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ফোন আলাপে আরাকচি বলেন, ইরান কূটনীতির পথেই অটল রয়েছে এবং শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি নিয়ে সমস্যার সমাধান কেবল আলোচনার মাধ্যমেই সম্ভব। এ সময় 3 দেশই কূটনৈতিক সমাধানের পক্ষে আহ্বান জানায়। মৌসুমীর সাথী, সময় সংবাদ। মস্কোতে শান্তি আলোচনায় বসতে পুতিনের প্রস্তাব সরাসরি নাকচ করে দিলেন জেলেনস্কি। যতদিন যুদ্ধ চলবে ততদিন মস্কোতে না যাওয়ার ঘোষণা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। তিনি অভিযোগ করেন, শান্তি আলোচনার বিষয়ে ট্রাম্পকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট। এদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ সমাধানে নিজের ব্যর্থতা স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
যত দিন গড়াচ্ছে ততই জটিল হচ্ছে ইউক্রেন রাশিয়ার যুদ্ধের সমীকরণ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির আলাদা বৈঠকের পরেও আসেনি কোনো উল্লেখযোগ্য সমাধান। তবে বৈঠকের পর ট্রাম্প বারবার যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইউক্রেন রাশিয়ার সরাসরি বৈঠকের আশ্বাস দিয়েছেন। এমনকি কিছুদিন আগে রুশ প্রেসিডেন্ট শান্তি আলোচনার জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে মস্কোয় আমন্ত্রণ জানান। তবে এবার সেই প্রস্তাব সরাসরি নাকচ করে দিয়েছেন জেলেনস্কি। বলেন যতদিন তার দেশে ক্ষেপণাস্ত্রের হামলা চলবে ততদিন তিনি কোনোভাবেই মস্কো সফরে যাবেন না। একই সঙ্গে পুতিন শান্তি আলোচনার নামে ট্রাম্পকে মিথ্যা আশ্বাস দিয়ে খেলা করছেন বলেও অভিযোগ করেন তিনি। রুশ জ্বালানি অবকাঠামোতে হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন জেলেনস্কি। এদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ সমাধানে নিজের ব্যর্থতা স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্পর্কের ঘনিষ্ঠতা থাকা সত্ত্বেও পুতিনকে রাজি করানো যায়নি বলে জানিয়েছেন তিনি। এটিকে বলেছেন তার সময়কার সবচেয়ে কঠিন সংঘাত। ট্রাম্পের দাবি অন্য বৈশ্বিক সংকট তিনি সমাধান করতে পেরেছেন, কিন্তু রাশিয়া ইউক্রেন যুদ্ধ আলাদা চ্যালেঞ্জ তৈরি করেছে। ইউক্রেনের প্রতিরক্ষা বিভাগ দাবি করেছে পক্রোভস্ক এলাকায় সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাশিয়া কৌশল বদলেছে। বড় আকারের হামলা না চালিয়ে ছোট ছোট দলে শহরের ভেতরে অনুপ্রবেশের চেষ্টা করছে তারা। প্রধান লক্ষ্য ইউক্রেনের ড্রোন ও মর্টার অবস্থানের কাছাকাছি পৌঁছে প্রতিরক্ষা ভাঙা এবং নতুন করে গ্রে জোন সম্প্রসারণ করা। ইউক্রেনীয় গোয়েন্দা সংস্থা জানিয়েছে বর্তমানে প্রায় 7 লাখ রুশ সেনা ইউক্রেনে অবস্থান করছে, যার বড় অংশ দোনেৎস্কে মোতায়েন। এই শক্তি বৃদ্ধিতে উত্তর কোরীয় সেনার যোগানও গুরুত্ব পাচ্ছে বলে দাবি তাদের। শুধু সেনাই নয়, পিয়ংইয়ং গোলাবারুদ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিচ্ছে বলে দাবি কিয়েভের। ইউক্রেনীয় সূত্র জানিয়েছে বর্তমানে রুশ বাহিনীর 40 থেকে 60% গোলাবারুদ উত্তর কোরিয়ায় তৈরি। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। বিশ্ব রাজনীতির উপর যুক্তরাষ্ট্রের একচ্ছত্র আধিপত্য কাটিয়ে এবার নেতৃত্বে আসছে চীন ও রাশিয়া। মার্কিন উপস্থিতি বিবর্জিত সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সম্মেলনে চীন এমন বার্তাই দিতে চাইছে বলে ধারণা বিশ্লেষকদের। এমনকি ক্ষমতার কেন্দ্রবিন্দু এখন যুক্তরাষ্ট্র থেকে সরে গিয়ে রাশিয়া ও চীনের ওপর এসে স্থির হতে চলেছে বলেও মনে করছেন তারা। ঐতিহাসিক দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির 80 বছর উপলক্ষে চীনের সামরিক প্যারেডের আগেই এসসিও সম্মেলনের আয়োজন করে বেইজিং। সম্মেলনের মাধ্যমে চীন এবং রাশিয়া আন্তর্জাতিক কূটনীতিতে নিজেদের গুরুত্ব তুলে ধরে। পশ্চিমা দেশগুলো, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন, অনেক সময় বৈশ্বিক সিদ্ধান্তে প্রধান ভূমিকা নিয়েছে, কিন্তু এবার দেখা যাচ্ছে অনেক দেশই নিজস্ব স্বার্থে এই প্রভাবকে এড়িয়ে চলছে। একসময় ব্রিক্স ও এসসিওকে পশ্চিমা দেশগুলো কেবল প্রতীকী কাঠামো হিসেবে দেখত, এখন তারা বাস্তব বিকল্প হিসেবে কাজ করছে। নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, এসসিও ডেভেলপমেন্ট ব্যাংক এবং অন্যান্য উদ্যোগের মাধ্যমে এই কাঠামোগুলো আন্তর্জাতিক অর্থনৈতিক ও রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা রাখছে। প্রমাণ করছে পশ্চিমা প্রভাব ছাড়া আরও বহুপাক্ষিক ও ভারসাম্যপূর্ণ বিশ্ব ব্যবস্থা গড়ে তোলা সম্ভব। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসনামল এই পরিবর্তনকে আরও ত্বরান্বিত করেছে। তার নতুন শুল্ক নীতি মানতে অস্বীকৃতি জানাচ্ছে বেশ কিছু দেশ, ফলে ব্রিক্স ও এসসিওতে যোগ দিতে আগ্রহ দেখাচ্ছে অনেক দেশ। রাশিয়াও এখন উঠে আসছে কেন্দ্রীয় ভূমিকায়। পশ্চিমা দেশগুলো রাশিয়াকে বিচ্ছিন্ন করার চেষ্টা করলেও মস্কোকে শক্তিশালী কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা চলছে। রাশিয়া, চীন, ভারত ও গ্লোবাল সাউথের সঙ্গে জ্বালানি, বাণিজ্য ও ভিসা সহজীকরণের মতো নতুন চুক্তি করেছে। প্রেসিডেন্ট পুতিন বারবার বলেছেন রাশিয়ার দরজা পশ্চিমাদের জন্য বন্ধ নয়, বরং এটি আন্তর্জাতিক সহযোগিতা ও সমন্বয়ের জন্য খোলা। এই অবস্থায় বিশ্লেষকরা ধারণা করছেন বিশ্ব এখন একনায়কতন্ত্রের অধীনে নয়, বরং অনেক দেশের অংশগ্রহণে আরও বহুমুখী ও স্বাধীন কাঠামোয় এগোচ্ছে, যা নেতৃত্ব দিচ্ছে চীন এবং রাশিয়া। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। শুল্ক যুদ্ধের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ককে ইতিবাচক হিসেবে আখ্যা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জারি করেছেন নতুন এক নির্বাহী আদেশ, যেখানে বাছাই করা মিত্র অংশীদারদের জন্য শুল্ক ছাড় দেওয়া হবে। তবে তালিকায় নেই ভারতের নাম। দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদন অনুযায়ী ট্রাম্পের নোবেল শান্তি পুরস্কারের আকাঙ্ক্ষা ব্যর্থ হওয়ায় শুল্ক বৃদ্ধির আসল কারণ বলে মনে করছেন বিশ্লেষকরা।
মার্কিন প্রশাসনের ভারতীয় পণ্যে আরোপ করা 50% শুল্ক এশিয়ার মধ্যে সর্বোচ্চ এবং যুক্তরাষ্ট্রের ইতিহাসে বড় অংশীদারের ওপর অন্যতম কঠোর শুল্ক আরোপ। এমন বাণিজ্যিক ও কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ঘনিষ্ঠ বন্ধু হিসেবে আখ্যা দিয়েছেন। যদিও ট্রাম্প ক্ষোভ প্রকাশ করে বলেন মোদীর সাম্প্রতিক কিছু কার্যকলাপ পছন্দ করছেন না তিনি। ট্রাম্পের এমন মন্তব্যের পর এবার মোদীও বললেন ওয়াশিংটন ও নয়াদিল্লির সম্পর্ক এখনো অনেক ইতিবাচক। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি জানান যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের বৈশ্বিক কৌশলগত অংশীদারিত্ব এখনো এগিয়ে যাচ্ছে। তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের ইতিবাচক মন্তব্যকে কৃতজ্ঞতা জানিয়ে বন্ধুত্বের বার্তা দেন। ট্রাম্প মোদীর এমন উষ্ণ বার্তার মধ্যে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান সামনে নিয়ে এসেছে ভারত যুক্তরাষ্ট্রের সম্পর্কের এক ভিন্ন দিক। প্রতিবেদনে জানানো হয় পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধের পর ভারত পাকিস্তানের সীমিত সংঘর্ষে ট্রাম্প উভয় দেশকে একই কাতারে দাঁড় করিয়েছেন। নয়াদিল্লিকে বিশেষ কোনো সুবিধা দেওয়া হয়নি, এমনকি টেলিফোনে হুমকি দিয়ে যুদ্ধ থামানোর কৃতিত্ব দাবি করেন ট্রাম্প, যা নয়াদিল্লির কাছে ছিল এক ধরনের অপমান। তবে মোদী প্রশাসন যুদ্ধ বন্ধে ট্রাম্পের মধ্যস্থতার বিষয়টি বারবার অস্বীকার করেছে। তাই গার্ডিয়ানকে বিশ্লেষকরা জানান ট্রাম্পের নোবেল শান্তি পুরস্কারের আকাঙ্ক্ষা ব্যর্থ হয় শেষ পর্যন্ত শুল্ক বৃদ্ধির আসল কারণ হয়ে দাঁড়ায়। এমন প্রেক্ষাপটে ট্রাম্প নতুন এক নির্বাহী আদেশে বিশেষ মিত্র অংশীদারদের জন্য শুল্ক ছাড়ের ঘোষণা দিয়েছেন, যা কার্যকর হবে 8 সেপ্টেম্বর থেকে। 45টিরও বেশি পণ্যে শূন্য শুল্ক সুবিধা পাবে তারা, যার মধ্যে রয়েছে নিকেল, প্রাকৃতিক গ্রাফাইট, আলো নির্গমক যন্ত্র, সৌর বিদ্যুতের উপকরণ, স্বর্ণ, সাধারণ ওষুধ এবং কৃষি পণ্য। জাপান ও ইউরোপীয় ইউনিয়ন এর মধ্যে এই সুবিধার আওতায় এসেছে, কিন্তু ভারত এখনো বাইরেই রয়ে গেছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।